একটি বন্ধ ঘরের ভেতরে অন্ধকার যেন নিজের শরীরের ঘ্রাণ মেখে বসে আছে। ঘরের এক কোণে শেকল পরা একটা মেয়ে পড়ে আছে, হাত পা বাঁধা অবস্থায়, মুখে চাপা দেওয়া শক্ত টেপ। শুধু নিঃশ্বাস আর অস্পষ্ট গঙ্গানি শোনা যাচ্ছে। তার চোখ দুটো ভয়, ঘৃণা আর অবিশ্বাসে ছটফট করে। হঠাৎ দরজায় শব্দ হয়। দরজা খুলে যায় ধীরে ধীরে। প্রবেশ করে একজন পুরুষ। উচ্চতা, গড়ন, চলনে এক ধরনের ভয়াবহ স্থিরতা। তার পেছনে দুজন সশস্ত্র দেহরক্ষী, চোখে সানগ্লাস, ঠোঁটে নিস্পৃহতা। তাদের একজন বলে ওঠে শুষ্ক কণ্ঠে, বস, মেয়েটা এই কয়দিন খুব জ্বালিয়েছে। এবার কি করা হবে ওকে? বস শব্দের সাথে সাথে পুরুষটি চেয়ারে বসে। পা তুলে এক পা অন্য পায়ের উপরে রেখে সে নিজের হাতে মেয়েটির মুখ থেকে টেপটা খুলে দেয়। অমনি মেয়েটি কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে, শেহরান, আমাকে ছেড়ে দাও। কেন আটকে রেখেছো এভাবে? শেহরান হেসে ফেলে, ঠোঁটে পাথরের মতো চেপে থাকা এক নির্মম হাসি। ও রোজ বেবি, কুল কুল, এভাবে চিৎকার করিস না। এখানে এই বুকে খুব লাগে। হাজার হোক, তুই এখন আমার একমাত্র বউয়ের একমাত্র বড় বোন। আই মিন মাই বিলাভ সিস্টার ইন ল। রোজ স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। কি বললে তুমি? তোমার বউ মানে? শেহরান এবার আসন ছেড়ে উঠে দাঁড়ায়। আলোর ঠিক মাঝে এসে বলে, হ্যাঁ, আমি পরীকে বিয়ে করেছি। জানিস তুই, ও আমায় অনেক ভালোবাসে। আর আমি ওকে বিয়ে করেছি কারণ আমি যা চাই তাই করি। রোজ চিৎকার করে ওঠে, না, তুমি আমায় বিয়ে করার কথা বলেছিলে। আমাকে কেন ঠকালে তুমি? শেহরান এবার হালকা সুরে হেসে বলে, ইয়েস ডার্লিং, আই ইউজড ইউ। তুই তো সবাইকে ব্যবহার করিস, আমি শুধু একটু অন্য রকম খেলেছি। আর একটা কথা রোজ, তুই বহু পুরুষে আসক্ত, এটা তো সবার জানা। রোজা তার চোখের জল মুছে বলল, আমি সবাইকে জানাবো, সবাইকে বলবো তুমি আমাকে আটকে রেখেছ। আর আমার বোন কি করে এমন স্বার্থপর হতে পারে? শেহরান এবার এক প্রকার উপহাসে হেসে উঠল, ও তো আমায় ভালোবাসে, তাই শুনিসনি কত সহজেই বিয়ে করে ফেললো। আর আর আমি চাইলে সব কিছু করতে পারি। সে নিজের ফোনটা বের করে একের পর এক অন্তরঙ্গ ছবি দেখায়। পরী আর তার বিয়ের রাত, বিছানা, ঠোঁটের ছায়া। রোজা চোখ সরিয়ে নেয়, গা ঘিন ঘিন করে ওঠে তার। সে অসহায়ের মতো ফ্যাল ফ্যাল করে তাকায়। শেহরান এগিয়ে গিয়ে বলে, তুই কিচ্ছু করতে পারবি না, কারণ এই মুহূর্তে সবাই জানে তুই লন্ডনে। আর তুই কিছু বললেও কেউ বিশ্বাস করবে না। তুই পরীর ক্ষতি করতে চেয়েছিলি, আমি জানি। শুধু প্রমাণ এর অপেক্ষা করছি। রোজা শুকনো ঢোক গলায় গিলে ফিসফিস করে বলে, আমি কিছু করিনি। শেহরান হেসে বলে, রিয়েলি? রোজার তরফ থেকে কোনো উত্তরের অপেক্ষা না করেই সে আবার রোজার মুখের ওপরে টেপ গুজে দেয়। চোখে এক ধরনের শীতল আগুন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে এক গঙ্গানির সন্ধ্যা, এক কুয়াশা আবৃত ভয়, আর অন্ধকারে টিমটিম করে জ্বলে ওঠা এক রহস্য। রাত 12:30। ঘরের ভেতরে ঘন নীরবতা জমে আছে কুয়াশার মতো। চাঁদের আলো জানালার ফাঁক গলে মেঝেতে এক আলস্য রেখা এঁকে দিয়েছে। দূরে কোথাও একটা গাড়ি, ঘড়ির কাঁটা ধীর গতিতে সময় কাটছে, আর টেবিলের পাশে চুপ করে বসে আছে এক ক্লান্ত মেয়ে, পরী। রান্না শেষ হয়েছে অনেক আগেই। টেবিলে সাজানো দুজনের খাবার এখন ঠান্ডা হয়ে গেছে। তবুও সে বসে আছে, পায়ের পাতায় চাপ পড়ে গেছে, চোখে ঘুমের চাপে এসে ভর করেছে। তবুও অপেক্ষা থামেনি। শেহরান বেরিয়েছিল সন্ধ্যায়, এখনো ফেরেনি। অবশেষে সে হাল ছেড়ে সোফায় বসে পড়ে, চোখ বুজে যায়, নিঃশব্দে, নিষ্পাপভাবে। ঠিক তখনই ডোরবেলটা বেজে ওঠে, কিন্তু কেউ দরজা খোলে না। শেহরান নিজের চাবিটা বের করে নিঃশব্দে ঢুকে পড়ে অ্যাপার্টমেন্টের ভেতর। পায়ের শব্দ নেই, কেবলই একটা তীব্র অনুভব তার সঙ্গে। তার চোখ পড়ে যায় সোফার কোণে একা ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে, পরী, চুপচাপ নিশ্চুপ। শেহরান কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার চোখে সেই দম্ভ নেই, নেই ভালোবাসার ছায়া, বরং আছে এক ধরনের হিসেব, প্রতিশোধ
অভিমান আর এক অদ্ভুত সংশয়। সে ধীরে ধীরে পরীর পাশে বসে, আলতো করে আঙ্গুল ছোঁয়ায় পরীর গালে, যেন অনুভব করতে চায় এখনো অনেক কিছু। তার কণ্ঠে হালকা গলায় একটা দীর্ঘশ্বাস জড়ানো ধ্বনি ভেসে আসে। কি হতো তুই ওই মানুষটার মেয়ে না হলে, পরিচিত না হয়ে অপরিচিত থাকলে? তাহলে হয়তো আমাদের জীবনটা এমন হতো না, এমন জটিল, এমন বিষাক্ত। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে, যেন অতীত পুড়িয়ে দিচ্ছে নিঃশ্বাসে। তারপর ঠোঁটে উঠে আসে এক বিদঘুটে হাসি। কিন্তু পরি, তার এই শান্তির ঘুমটা আমার একদমই ভালো লাগছে না। কি করা যায় বলতো? সে হঠাৎই উঠে দাঁড়িয়ে বলে, ওয়েট এ মিনিট। সোজা চলে যায় টেবিলের দিকে, একটা ঠান্ডা পানির বোতল তুলে আনে। এক মুহূর্ত, আর তারপরেই সেই ঠান্ডা পানি ঢেলে দেয় পরীর গায়ে। পরী কেঁপে ওঠে, আচমকা ধাতস্থ হতে চায়, কাঁধ কুঁচকে ওঠে। চোখ কুঁচকে ভেজা চুল সরিয়ে দেখে সামনে বসে আছে সেহরান। চোখে তার সেই চেনা দম্ভ, যা প্রতিদিন পরীকে অজানা ভয় দেখায়। সে ঠান্ডা গলায় বলে ওঠে, ডিয়ার ওয়াইফি, যদি আপনার ঘুম হয়ে থাকে তাহলে এখন উঠে আমার জন্য ডিনারটা রেডি করুন। পরী হতভম্ব, কিছু বলার আগেই সেহরান ঠান্ডা গলায় আবার বলে, আজ রাতে আমি চাই স্প্যাগেটি আলিও ও অলি আর চিকেন আলফ্রেডো। তুই তো জানিস আমি শুধু ওয়েস্ট না, টেস্টও বুঝি, তাই না? পরী জড়সড় হয়ে উঠে যেতে চায়, কিছুটা থমকে উঠে দাঁড়ায়, কিন্তু দরজার দিকে না, যায় রান্নাঘরের দিকে। তবে সেহরান তখন আবার বলে, আর শোন, ড্রেস চেঞ্জ করে যাবি। আমি নোংরা একদম পছন্দ করি না। আমার রান্নাঘর যেমন পরিষ্কার, আমার বউকেও তেমনই দেখতে চাই। তার গলায় আদেশ, আছে একরকম উপহাস। পরীর চোখে জল, শরীর ভিজে, মন ভাঙা, তবুও সে উঠে দাঁড়ায়। আঁচলে ভেজা চুল মুছতে মুছতে পা টেনে ঘরের ভেতরে চলে যায়। পেছন থেকে সেহরান কাচের গিলাসে ঠান্ডা জল ঢালে আর হেসে বলে, সুইট ড্রিমস আর মেড অফ দিস। এরপর জানালার পাশে দাঁড়িয়ে কাছে নিজের ছায়ার দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলো তার মুখে পড়ে, আর তার চোখে যেন এক অসমাপ্ত গল্পের ছায়া। আর জানালার বাইরে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে, নিজের বউ বলে কথা, সামলাতে তো শিখতে হবে নাকি? রাত গভীর, ঘরের বাতাসে তখন রান্না করা খাবারের হালকা গন্ধ মিশে আছে। পরি চুপচাপ রান্নাঘরে দাঁড়িয়েছে, মুখে একরাশ শূন্যতা, হাতে কিছুটা কাঁপুনি। তবুও সে নিজের কাজ করে চলেছে, মনে মনে শুধু সময়ের অপেক্ষায়। সেহরান ড্রয়িং রুমে বসে ল্যাপটপে ব্যস্ত, চোখ মনিটরে হলেও মাঝে মাঝে পেছনে ফিরে একবার তাকায় রান্নাঘরের দিকে, ঠিক যেন শিকারী যে অপেক্ষা করে কখন তার ক্লান্ত হরিণীটি হোঁচট খাবে। রাতের সেই ইটালিয়ান ডিনার, স্প্যাগেটি আলিও আলি আর চিকেন আলফ্রেডো, পরী যতটা মনোযোগ দিয়ে বানিয়েছে তার স্বাদ যেন কিছুতেই পৌঁছায় না সেহরানের রক্তে। টেবিলে এসে বসে সে, 3-4 চামচ মুখে দিয়ে বিরক্ত মুখে উঠে পড়ে, রিয়েলি, দিস ইজ হোয়াইট ইউ কল ফুড? পরীর চোখে জল এসে পড়ে। কিছু বলার আগেই সেহরানের ঠোঁট থেকে আরো কিছু কথা ঝরে পড়ে, তীক্ষ্ণ, ঠান্ডা আর অপমানের বিষে ভেজা। আর সহ্য করতে না পেরে সেহরান এগিয়ে আসে। শুধু একটা মুহূর্ত, তারপরেই ওর গায়ে হাত উঠে যায়। চুপচাপ কান্না ভেজা চোখে, কোনো শব্দ না করে পরি সব সহ্য করে। তাকে মারলে যেমন ব্যথা লাগে, তার চেয়েও বেশি ব্যথা লাগে এই প্রতিবার অপমানিত হওয়ার অভ্যাসে। বেশ কিছুক্ষণ পর সব গুছিয়ে নিয়ে যখন সে নিজের রুমে ফিরে যেতে চায়, তখন হঠাৎ করেই শুনে ফেলে সেহরানের গলা। ফোনে কথা বলছে সে, সুরে এক ধরনের প্রশান্তি, যেন আজকের রাতটা তার খুব ভালো কেটেছে। ডিনার পার্টি ওয়াজ অ্যামেজিং ব্রো, টোটালি অর্থ ইউ। পরি থমকে যায়, কণ্ঠ শুকিয়ে আসে। এই যে অপেক্ষার সমস্ত মুহূর্ত,
এই যে বুকের গভীরে চাপা কান্না, সবকিছু মুহূর্তেই ঝরে পড়ে মেঝেতে। সে আর নিজেকে সামলাতে পারে না। ঘরে ঢুকে সোজা সেহরানের ফোনটা কেড়ে নেয়। কোনো কথা নয়, ছুঁড়ে ফেলে দেয় ফোনটা দেওয়ালের দিকে। কাঁচ ভাঙার শব্দে বাতাস কেঁপে ওঠে। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর সেহরানের চোখে বিস্ময়ের ঝলক। তুই আমার ফোন! মুহূর্তেই হিংস্র হয়ে ওঠে সে। চর এক প্রকার একটার পর একটা পরীর গালে পড়ে। পরী কিছুই বলে না, শুধু চোখ বুজে পড়ে থাকে, কাঁধে, হাতে, পিঠে। পূর্বের পাওয়া আঘাতগুলোর ওপর নতুন ক্ষত সৃষ্টি করে সেহরান। একটা সময় শরীর আর সইতে পারে না। পরী ধীরে ধীরে মেঝেতে লুটিয়ে পড়ে, জ্ঞান হারিয়ে যায়। সেহরান থমকে দাঁড়িয়ে পড়ে, কিন্তু কোনো অনুতাপ না, বরং মনের মতো হয়তো মারতে পারেনি তাই। সে দ্রুত পরীকে কোলে তুলে নেয়, বিছানায় সযত্নে শুইয়ে দিয়ে শাড়ির আঁচল সরিয়ে ওর ক্ষত স্থানে মলম লাগায়। আঙ্গুল ছুঁয়ে যায় ওর কপালে, গালে, ঠোঁটে। তারপর হঠাৎই ওর মুখে পাগলের মতো করে চুমু দিতে দিতে ফিসফিস করে বলে, হোয়াই ডু ইউ অলওয়েজ মেক মি দিস অ্যাংরি হান? আমি তো তোকে শেষ করতেই চাই, একটু একটু করে। তবে শেষ মানে তো হারানো নয়, তোর সবটা আমার ভেতরে মিশে যাওয়া। সে আবারও পরীর ঠোঁটে চুমু খায়, ওর কানের কাছে মুখ এনে বলে, তুই পালাতে পারবি না পরী, নেভার। তুই কখনোই পালাতে পারবি না। এই আমার সাথে তোকে থাকতে হবে, মরতে হলেও আমার এই বুকের মধ্যেই মরবি। এক দৃষ্টিতে সে চেয়ে থাকে পরীর দিকে, মনে মনে বলে, চাইলেই তোকে দূরে রাখতে পারি না। তুই আমার একটা অভ্যাস, একটা নেশা, আর আমি এক নীরব উন্মাদ। ঘরের বাতাস থেমে আছে যেন, ঘড়ির কাঁটার শব্দটাও স্পষ্ট শোনা যায়। ঘুম আর জেগে থাকার মাঝের ক্ষীণ রেখা পেরিয়ে পরী ধীরে ধীরে জ্ঞান ফেরে। চোখ খুলে প্রথমে বোঝে না ঠিক কোথায় সে, তারপর বুঝতে পারে সেহরান, ওর স্বামী, ওকে নিজের বুকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আছে। ওর হাত সযত্নে জড়িয়ে আছে পরীর কোমরে, একটা পা পরীর ওপরে এলিয়ে। ঘুমন্ত মুখটা যেন শান্তির প্রতিমূর্তি, কিন্তু পরীর হৃদয়ে সেই শান্তি নেই। পরীর ব্যথা, মনে অসহায় ক্রোধ। পরীর চোখের জল চেপে ধরে, কিন্তু মনের ভেতরে অস্থির একটা ঝড়। এই মানুষটাকে আমি বুঝতে পারি না, নিজেকে নিজেই প্রশ্ন করে সে। এ কেমন সম্পর্ক? একদিকে মারে, আরেকদিকে মলম লাগায়। একদিকে বলে মেরে ফেলবে, আর অন্যদিকে বলে বন্দি করে রেখে দেবে। এটা কি সংসার, যেখানে কোনো ভালোবাসা নেই, নিরাপত্তা নেই, স্বাধীনতা নেই? যেন কোনো স্বপ্নের মতো। সবকিছুই শুধু নিজের ইচ্ছে হলেই কাছে টেনে নেয়, আর ইচ্ছে হলেই শরীরের রন্ধ্রে রন্ধ্রে ক্ষত রেখে দেয়। পরীর এই সব চিন্তার মধ্যেই হঠাৎই পাশ থেকে ঘুম ঘুম করে গলায় সেহরান বলে ওঠে, অভিযোগ শেষ হলে ঘুমিয়ে পড়ো। সারা জীবন পড়ে আছে অভিযোগ করার। হাজার চেষ্টা করলেও আমাকে ছেড়ে যেতে পারবি না, আর না আমি তোকে ছাড়ছি। তাই এই সব চিন্তা বাদ দে। তার কণ্ঠে অন্য মাত্রার নিশ্চয়তা, একটা স্নিগ্ধ শীতল ভয় যেন মিশে থাকে প্রতিটি শব্দে। শাস্তি তো তোকে পেতেই হবে পরি, একটু থেমে হেসে বলে, নয়তো তোকে ঘুম পাড়ানোর সিস্টেমটা আমার জানা আছে। পরি তাড়াতাড়ি করে সরে যেতে চায়, কিন্তু সেহরান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তার কণ্ঠে অদ্ভুত নির্লিপ্ততা, এক দখলদারির ছায়া। বিয়ে করেছি কি বউ রেখে কোলবালিশ জড়িয়ে ঘুমানোর জন্য নাকি? তারপর বলে, চুপচাপ ঘুমাতে দে আমায়। কথা শেষ করেই মুখটা পরীর গলায় ডুবিয়ে দেয়। পরী জড়ো হয়ে থাকে, কিছুই বলার নেই। শরীর আর মনের একটুকু কোনো নিস্তারের জায়গা খুঁজে পায় না। তার চোখ বেয়ে ধীরে ধীরে নেমে আসে জল। কোনো শব্দ না হয়, শুধু শ্বাস ভারী হয়ে ওঠে, চোখ বোজে ও বোজে। এই কি তবে ভালোবাসার নতুন সংজ্ঞা? রাত যতই কষ্টের ছায়া মেখে থাকুক, সকাল ঠিকই আলোয় ঝলমল করে ওঠে।
আকাশ ধুয়ে যায় যেন চোখের জলেই। প্রকৃতি ফিরে আসে নিজের চেনা ছন্দে, শুধু হৃদয়ের গোপন আধারে। কিছু রাত স্থায়ী হয় দীর্ঘকাল। পরি ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে রেখেছে। শেহরান তখন অফিসের প্রস্তুতিতে ব্যস্ত। তার চোখে মুখে ক্লান্তির ছায়া নেই, বরং এক ধরনের স্বস্তির দীপ্তি। সেই স্বস্তির উৎস কি পরীর নীরবতা, নাকি অন্য কোনো জয়, তা জানে শুধু সে। ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বাজলো। পরী দৌড়ে যায় দরজাটা খুলতে, আর চোখে পড়ে পরিচিত একটি মুখ। মামা! চোখ মুহূর্তেই ছলছলিয়ে ওঠে। শেহরানের বাবা, একসময় ভরসার আশ্রয়, আজ হঠাৎ যেন সেই সব ফেলে আসা দিনের কাছে টেনে নিয়ে গেল পরীকে। সে ঝাঁপিয়ে পড়ে মামার বুকে। মামা! শব্দটা কাঁপে ঠোঁটে। শেহরান একটু দূরে দাঁড়িয়ে দেখে, চোখে এক পলক অনুজ্ঞা, কিন্তু মুখায়ব শান্ত। পাপা, তুমি হঠাৎ? শেহরান এগিয়ে আসে। তার বাবা পরীর মাথায় হাত রেখে বললেন, তোমার বউ কি ভালো আছে শেহরান? মেয়েটাকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি, একটু বেশি মন খারাপ দেখালো চোখে। শেহরান ঠোঁটে এক বিনীত হাসি মেখে বলে, অফকোর্স বাবা, শি ইজ মাই রেসপন্সিবিলিটি নাও। আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ও। তুমি যদি আজ না আসতে, তাহলে আমি নিজেই নিয়ে যেতাম ওকে দেখা করাতে। পরীর চোখ ভিজে যায় আরো একবার, কিন্তু মুখে এক ফিস ফিস হাসি শুনে ভীষণ কষ্ট হয়। শেহরানের বাবা বললেন, তোর ফুপু তোর তো বলেছিল মেয়েটাকে কদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে। পুরনো মানুষ, আদর করতেও মন চায়। ওর পড়াশোনার দিকেও একটু নজর দেওয়া দরকার। এই কথার মাঝেই শেহরান হঠাৎই খুব ধীরে পরীর সামনে গিয়ে দাঁড়ায়। ওর কাঁধে একটা ভরসার মতো হাত রাখে, আর এক মসৃণ নাটকীয়তার ভার করে বলে ওঠে, পড়াশোনা? আমি তো নিজেই চাই ও পড়ুক। কি পড়ি? সে পরীর দিকে তাকায় একরাশ অভিনয় করা স্নেহ নিয়ে। চলো, চলো পাপার সামনে বসো, বলো তুমি কি চাও। আমি তো চাই আমার বউটা লেখাপড়া শেষ করুক, নিজের মতো করে গড়ে উঠুক। একটা মেয়ের জীবনে স্বপ্ন থাকা দরকার, আর সেই স্বপ্নের পাশে তার স্বামী যদি না দাঁড়ায়, তাহলে সে স্বামী নয়, বোঝা। তার এই কথায় ঘরের এক মুহূর্তে নিস্তব্ধতা নামে। পরি চুপ করে বসে পড়ে ওর পাশে। ও কিছুই বলে না, কিন্তু চোখে পানি গড়িয়ে পড়ে। শেহরান ওর দিকে তাকিয়ে বলে, ডোন্ট ক্রাই বেবি। তার স্বর ভারী কিন্তু মসৃণ, যেন বিষে মেশানো মধু। শেহরানের বাবা মৃদু মাথা নাড়েন। আল্লাহ তোকে ঠিক পথে রাখুক বাবা। মেয়েটার মুখে হাসি দেখতে চায়। শেহরান মাথা নিচু করে, আর চোখের কোণে এক ধরনের আত্মতৃপ্তির ছায়া খেলে যায়। পরি জানে এই হাসি সত্যিকারের নয়, এই সংসারের মঞ্চ একটা, আর তার প্রতিটি সংলাপ শেহরানের চিত্রনাট্যে বাঁধা। সেও এখন এক চরিত্র, এক অন্তহীন নাটকে। প্রাচুর্যের অট্টালিকায় আলো নেভে না, কিন্তু সম্পর্কের ভেতরের অন্ধকার, তাকে কে নেভাবে? শেহরান অফিসে বেরোনোর আগে দরজায় দাঁড়িয়ে চুপ করে কিছুক্ষণ পরীর দিকে তাকিয়ে থাকে, চোখে এক ধরনের শাসন মেশানো স্নেহ। আজ সন্ধ্যায় পার্টি আছে, নিচু স্বরে বলে, রেডি হয়ে থাকবে। আমি চাই আজ সবাই জানুক তুমি আমার বউ। এই, তুমি আমার বউ শুধু ভালোবাসার ঘোষণা নয়, একটা দখলের ঘোষণা। পরি গলা শুকিয়ে আসে, তবুও সে মাথা নাড়ায়, হ্যাঁ, সে রেডি থাকবে। সন্ধ্যা নামে ধীরে ধীরে। নরম আলোর আবরণে পরি নিজেকে সাজায়। নতুন এক গাউন পরে আয়নার সামনে দাঁড়ায়। শেহরান নিজের পছন্দ করে রেখে গেছে বলেই আজ এটা পরতে। আর একটা গভীর রঙের মেরুন রঙের গাউন, যার ফেব্রিক স্যান্টি আর জলছবির মতো মসৃণ। গাউনটির পেছনে লেটস আর মুক্তার সূক্ষ্ম কাজে বোনা, কোমরের কাছে হালকা ঘের, আর বুকের কাছে এক নিখুঁত কার্ভে ধরা পড়ে পরীর সংযত সৌন্দর্য।
চুল একপাশে খোলা, চোখে হালকা স্মোকি মেকআপ, আর ঠোঁটে মৃদু উইন্ড রেড। আয়নার প্রতিচ্ছবিতে যেন এক অন্য পরী ধরা পড়ে, নিমগ্ন, নীরব, কিন্তু আশ্চর্য রকম আকর্ষণীয়। সেহরান যখন বাসায় ফেরে প্রথমে গলার কফ খুলছিল সে, আর তারপর পরীর দিকে চোখ পড়তেই থমকে যায়। চোখের গভীরে এক মুহূর্তের জন্য বিস্ময় খেলে যায়। সে ধীরে ধীরে পরীর কাছে এগিয়ে আসে, তার হাত ধরে বলে, উফ, লুক ডেঞ্জারাসলি বিউটিফুল টুনাইট। তার স্বর গভীর, টানটান, উত্তেজনায় মোড়া। এক মুহূর্তে পরীর কানের কাছে মুখ নিয়ে বলে, আজ কেউ যদি তোকে একটু বেশিও দেখে ফেলে, আই শিওর আই মাইট জাস্ট ফরগেট আই ইন পাবলিক। পরি নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। সে জানে এই ভালোবাসার ছায়া যতটা গভীর ততটাই ভয়ঙ্কর। কিন্তু সত্যি কি এটা ভালোবাসা? নিচে নেমে গাড়ির দরজাটা খুলে দেয় সেহরান। পরি উঠে বসে। গাড়ি ছুটে চলে শহরের এক অভিজাত হোটেলের দিকে, যেখানে আজ রাতের পার্টি। কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছে যায়। ওরা আসতেই অনেকেই ওদের দিকে তাকিয়ে থাকে, অনেকে প্রশংসা করে। আলো, মিউজিক আর অভিজাত মানুষের ভিড়ে সেহরান পরীর হাতটা শক্ত করে টেনে ধরে রাখে। চারপাশের লোকজন কথা বলছে হয়েছে, কিন্তু সেহরানের দৃষ্টি পরীর ওপরে আটকানো। সে যেন ওর চোখের দিকে কাউকে তাকাতে দিচ্ছে না। পরীর কিছুটা অস্বস্তি, তবুও সে সংযত থাকে। এমন সময় একজন পুরুষ অতিথি পরীর দিকে এগিয়ে এসে হেসে কিছু বলতেই সেহরানের চোখ টনটন করে ওঠে। সেহরানের ঠোঁট বাঁকানো হাসিতে ঠান্ডা বার্তা। পরীর কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নেয়। শি ইজ টেকেন, ভেরি টেকেন। পার্টির ঘন ব্যস্ততায় এই মুহূর্তটি জমাট বাঁধে, যেন কিছু একটা ঘটতে চলেছে। পরি বুঝতে পারে সেহরান আজ খুব শান্ত, অস্বাভাবিক রকম শান্ত। ওর বুকে কাঁপন ধরে, বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে যেন। রাত ঘন হয়ে এসেছে। শহরের অভিজাত এলাকা জুড়ে পার্টির জৌলুস। চকচকে গাড়ির সারি, ঝলমলে পোশাক, কাচের গ্লাসে জমে থাকা রহস্যময় পানীয়, সবকিছু মিলিয়ে এক অস্থির উৎসব। সেই ভিড়ে দাঁড়িয়ে সেহরান খান আর এক হাত দিয়ে নিজের বউ পরীকে শক্ত করে ধরে রেখেছে কোমরের কাছে, অন্য হাতে হালকা গ্লাস, ঠোঁটে সংযত হাসি, চোখের কড়া নড়জোড়। কেউ ভাবছে তো কি রোমান্টিক দম্পতি, আর কেউ বলছে মিস্টার এস খান ইজ ডেঞ্জারাসলি পসেসিভ অ্যাবাউট ইজ প্রিটি ওয়াইফ। সেহরান কিছুই বলেনি, শুধু চারপাশে তাকিয়ে বুঝে নিচ্ছে কার চোখ কোথায়, কাকে বিশ্বাস করা যায়, কাকে নয়। ব্যবসা আর প্রতিদ্বন্দ্বিতার রাজনীতিতে সে অনেক কিছু শিখেছে, কিন্তু নিজের বইয়ের চারপাশে তাকানো চোখগুলোকে সে কিছুতেই মেনে নিতে পারেনি। পরি তার বাঁধনে নিঃশব্দে বাঁধা। সে খুবই অস্বস্তিতে আছে। লোকজনের নজর, সেহরানের ভর আর করা শ্বাস, লোকজনের নজর, সেহরানের ভর করা শ্বাস, তার নিজের ভেতরের এক ধরনের হাহাকার ওকে কুঁকড়ে কুঁকড়ে খাচ্ছে। তবুও সে চুপ, নিজেকে বোঝায় এই মানুষটার ছায়ায় থাকাটাই বেঁচে থাকা। কিন্তু ক্ষুধা তো চুপ করে থাকে না। পরি আর না পেরে সেহরানের হাতটা ধরে হালকা নাড়া দেয়। সেহরান ওর দিকে তাকিয়ে মাথা নিচু করে। পরি ধীরে ধীরে ফিসফিস করে বলে, খিদে পেয়েছে খুব। সেহরান কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর ওর হাতটা ধরে বলে, চলো। ভিড় এড়িয়ে একটু দূরে এক কর্নারে খুঁজে বের করে, যেখানে আলো কম, শব্দও অনেক হালকা। সেখানে বসতেই ওয়েটারকে ডেকে বলে, চকলেট পেস্ট্রি, কুইক। ওয়েটার চলে গেল। সেহরান চুপচাপ ফোন দেখতে থাকে। এর মধ্যেই ওয়েটার চকলেট পেস্ট্রি দিয়ে যায়। পরি অন্যমনস্কভাবে পেস্ট্রিতে কামড় দেয়, তারপর ধীরে ধীরে চকলেট কেকের শেষ অংশটুকু মুখে তুলছিল।
ঠোঁটের কোণে জমে থাকা চকলেটের দাগ নিজের অজান্তেই তার মুখে এক শিশুসুলভ সরলতা এনে দিয়েছিল। সেই মুহূর্তেই সেহরানের চোখ পরীর ঠোঁটের আটকে গেল। চোখের পলকে তার গলায় তাপ ছড়িয়ে পড়ল অস্থিরতা। শার্টের বোতামের কয়েকটা খুলে সে গলা আলগা করল। পরী, এদিকে তাকাও। তার কণ্ঠে হালকা শুষ্কতা। পরী অবাক হয়ে কেক মুছে নিয়ে সেহরানের দিকে তাকালো, কিছুটা কৌতূহল আর কিছুটা ভয় নিয়ে, মুখ ভরা নিঃসংশয় আর নিষ্পাপতা। সেহরান কেঁপে উঠল, সেই চোখের সরলতা। তারপর নিচু গলায় বলল, আই এম ফিলিং রিয়েলি হাংরি বেবি, ব্যাডলি। পরী একটু হকচকিয়ে গেল, তবুও এগিয়ে এসে নিজের কোকের শেষ কেকের শেষ টুকরোটুকু সেহরানের দিকে বাড়িয়ে বলল, এই নিন, খান। সেহরান ওর হাত ধরে কিছুক্ষণ সেই কেকের দিকে চেয়ে রইল। পরীর শরীর জুড়ে এক অজানা ভয় আর রোমাঞ্চ খেলে গেল। হঠাৎ ওকে হ্যাচকা টানে নিজের কোলে বসিয়ে নেয়। পরীর চোখ বড় বড় হয়ে গেল। চারপাশে তাকালো কেউ দেখছে কিনা। সেহরান হেসে বলল, ডোন্ট ওয়ারি, এভরিওয়ান ইজ বিজি ইন দেয়ার ওয়ার্ল্ড, অ্যান্ড টু বি অনেস্ট, আই ডোন্ট কেয়ার। এরপর এক মুহূর্ত না হারিয়ে পরীর ঠোঁট নিজের ঠোঁটে পুরে নিল। ঠোঁটে লেগে থাকা চকলেট যেন নেশা হয়ে উঠল সেহরানের জন্য। সে জোরে জোরে চুষতে থাকলো পরীর ঠোঁট, যেন কোনো স্বাদ ছুটে না যায়। চকলেটের গন্ধ, গলে যাওয়া কেকের টুকরো, ঠোঁটের নরমতা, সব মিলিয়ে এক অদ্ভুত নেশা। সেহরান পরীর ঠোঁট চুষে নেয়, চেপে ধরে, যেন নিজেকে ধরে রাখার চেষ্টা করছিল এতক্ষণ। পরীর নিঃশ্বাস কাঁপতে থাকে। সে সেহরানের বুকের শার্ট দুই হাতে ধরে, শরীরটা ঘেমে উঠল এখন। অনেকক্ষণ পর সেহরান ওকে ছেড়ে দেয়। পরী মাথা নিচু করে ওর বুকে ফেলে দেয়, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তারপর ধীরে বলে, আপনি খুব খারাপ। সেহরান হেসে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই নো বেবি, বাট ফ্রম নেক্সট টাইম আই উইল অ্যাপ্লাই চকলেট ইন ইউ। দিস টেস্ট ইজ সো ইয়ামি, ইউ নো বেবি। সেহরান হেসে পরীর গলায় হাত রাখল। পরী নিজেকে তাচ্ছিলের মতো হাসি দিয়ে সেহরানের বুকে আরো জড়িয়ে ধরে। তার খিদে যেন আর ছিল না, মরে গেছে। এই মুহূর্তে সে বুঝে গেল, শরীর কখনো কখনো আত্মাকে বেঁধে ফেলে। এ যেমন ধীরে ধীরে সেহরান তাকে আটকে দিচ্ছে ওর ভেতরে। আর ভালোবাসা না থাকলেও এক ধরনের আবেশ, তাকে আটকে রাখা এক অলিখিত বন্ধনে। হঠাৎ ঘোষণার কণ্ঠ ভেসে এলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দ্য কাপল ডান্স বিগিনস নাও। চারিদিকে আলো নিভে এসে ফেলে এক রোমান্টিক আধো অন্ধকার। মঞ্চের মাঝখানে কাপলরা একে অন্যকে জড়িয়ে নিয়েছে। হৃদয়ের ছন্দে পা মিলিয়ে যেন সময়কে ভুলে যাচ্ছে তারা। এমন সময়ে এক নরম সুগন্ধের মতো এসে দাঁড়ায় একজন পৌরপুরুষ। মিস্টার আহসান, সেহরানের পুরনো ব্যবসায়িক পরিচিতি। মিস্টার খান, অলওয়েজ এ প্লেজার টু সি ইউ মাই বয়। সেহরানের সৌন্দর্য হাসি দিয়ে সামনে দাঁড়ায়। মিস্টার আহসান ব্যবসায়িক আর পারিবারিক ক্ষেত্রে সেহরানের দীর্ঘদিনের পরিচিত। সৌজন্য বিনিময়ের মাঝেই তিনি পাশে থাকা এক তরুণকে ডেকে বলেন, মিস্টার খান, মিট মাই সান আবির। সেহরান হাত বাড়িয়ে দিল, গম্ভীর অথচ শালীন ভঙ্গিতে। আবিরও হাত মেলালো, কিন্তু মুহূর্তেই তার চোখ আটকে গেল সেহরানের পাশে পরীর মুখে। তার ঠোঁট ফসকে বেরিয়ে এলো বিস্ময়ের মৃদু বিস্ফোরণ। ইউষা, তুমি এখানে? পরী সেই দিকে তাকায় না, মাথা নিচু করে থাকে। চোখের পাতা জুড়ে যেন পুরনো দিনের ধুলো জমে আছে। সেহরানের ভুরু কুঁচকে গেল। তুমি পরীকে চেনো? আবির এবার পরীর দিক থেকে চোখ না সরিয়েই উত্তর দেয়, হ্যাঁ, আমরা এক কোচিংয়ে পড়তাম, যদিও আমি ওর সিনিয়র। তার গলায় অদ্ভুত একটা আবেগ, যেমন একজন কবি তার প্রথম লেখা কবিতার প্রতি অনুভব করে। আবির মনে মনে বলে, দুনিয়াতে কিছু কিছু মানুষ থাকে যাদের একবার দেখা মানেই
হাজার রাত ঘুম হারিয়ে ফেলা। পরি ইজ ওয়ান অফ দেম। কেউ তা বুঝবেন না। সেহরানের চোখে তখন বিস্ময়ের চেয়ে বেশি ওইরকম বিস্ময় যেখানে বিশ্বাসের ভিত কেঁপে ওঠে। চোখে হালকা বিষ, ঠোঁটে নিঃশব্দ রাগ। পরি চুপচাপ, কিন্তু তার ভেতরে যেন দুটি হৃদয় যুদ্ধ করছে। একটি চাই মুক্তি, আরেকটি চাই নিরাপত্তা, যে কোনো মূল্যে। আবির এবার বলে, তোমার পা এখন ঠিক আছে? ওষুধগুলো ঠিকঠাক খেয়েছিলে তো? পরি মাথা নেড়ে সম্মতি জানায়। সেহরান এবার ঠান্ডা গলায় প্রশ্ন ছড়ে, কেন? ওর কি হয়েছিল? আবির সরলভাবে বলে, কিছুদিন আগে কলেজে যাওয়ার পথে পরীর পা মচকে ফেলেছিল। আমি কাছেই ছিলাম, তাই ওকে ধরে হাসপাতালে নিয়ে যাই। সেহরান এবার তাকায় পরীর দিকে। মেয়েটি এখনো মাথা নিচু করে বসে আছে, যেন ওর শরীরের ছায়াও নিজের থেকে লুকিয়ে রাখছে। সেহরান এবার তাকায় আবিরের দিকে, জিজ্ঞেস করে বেশ কটাক্ষ করে, তুমি কোন হাতে ওকে তুলেছিলে? আবির সোজা চোখে সরলভাবেই বলে, এই দুই হাতে ভাইয়া। কেন? সেহরান হাসে, ঠোঁটে লেগে থাকে হিম রসিকতা। না, এমনি। থ্যাঙ্কস আমার ওয়াইফকে সাহায্য করার জন্য। ওয়াইফ শব্দটা আবিরের হৃদয়ে এক অদৃশ্য হাতুড়ির মতো আঘাত করে। সে যেন হঠাৎই কংক্রিটে পরিণত হয়, নড়েও না আবার চড়েও না। সেহরানের চোখে আগুন নামে। অভিজাত চেহারার আড়ালে এক শিকারীর ক্রোধ ধীরে ধীরে লুকিয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে চতুর্দিক থেকে শুরু হয় কাপল ডান্স। ভালোবাসার সুরে নেমে আসে এক মায়াময় কুয়াশা। আর আবির তখন পরীর দিকে তাকিয়ে বলে, পরি, ক্যান আই হ্যাভ দিস ডান্স উইথ ইউ? পরি ভীত সন্ত্রস্ত হয়ে সেহরানের দিকে জড়িয়ে পড়ে, তার বুকের কাছে মাথা গুজে নেয়, যেন এটাই একমাত্র ঢাল। যদিও ঢালটির ধারেই যেন তার গভীর ক্ষত। সেহরান তখন চোখটা গাঢ় করে তাকায় আবিরের দিকে। তার ঠোঁটে ফুটে ওঠে বিষণ্ণ তাচ্ছিল্য মেশানো এক হাসি। ওয়েল, আই ডোন্ট শেয়ার হোয়াট দিস মাইন অ্যান্ড শি ইজ মাইন কমপ্লিটলি। আবির চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে অভিমানের ছায়া। তবুও সে নীরবেই সরে যায়। তখন সেহরান মুখটা পরীর কানে নত করে বলে, দেখলি, তোর এক ঝলকেই দুনিয়া পাগল হয়ে যায়। বাট রিমেম্বার, আই অ্যাম দ্য ওনলি ওয়ান। আমি ছাড়া কেউ তোর আগুনে পড়তে পারবে না। পরি চোখটা বন্ধ করে ফেলে। শরীরটা তখনও কাঁপছে, কিন্তু মন আত্মা বয়ে চলেছে বিস্ময়, ভয় আর এক রাশ গোপন আকাঙ্ক্ষা। একদিকে আগুন দখলদারের প্রেম, অন্যদিকে এক ফোঁটা পুরনো স্নিগ্ধতা। পরি কাকে বেছে নেবে? আটকে থাকা জ্বলন্ত খাঁচা, আর নাকি মুক্ত আকাশ যার দিকে তাকানো মানেই নিজেকে হারিয়ে ফেলা? রাত ৮টা। ঢাকার বনানীর অভিজাত একটি কর্পোরেট বিল্ডিংয়ের বিশাল কাচ ঘেরা কনফারেন্স রুম। টেবিলের এক প্রান্তে বসে আছেন সেলিম খান, সেহরানের বাবা। প্রান্তের অন্যদিকে তার ছোট ভাই শফিক সাহেব, এই অঞ্চলের শাখার মূল দায়িত্বে। দুজনের মাঝে টেবিল জুড়ে ছড়িয়ে থাকা একাধিক নথিপত্র, রিপোর্ট এবং একটা পুরনো ফাইল, হালকা ধুলো মাখা, তবুও কনফিডেন্সিয়াল। ২০০৯ স্টাম্পটা এখনো স্পষ্ট। শান্ত কণ্ঠে সেলিম খান বলেন, শফিক, ওর হুট করে ফিরে আসার পেছনে একটা অস্বস্তিকর স্পর্শ আছে। আমার ছেলে কখনোই হুট করে সিদ্ধান্ত নেয় না। সেহরান প্রায় ১০ বছর ধরে ওখানে স্টেবল ছিল, ট্রিটমেন্টও চলছিল নিয়মিত। এখন হুট করে ও ব্যবসার দায় ম্যানেজারের হাতে তুলে দিয়ে ফিরে এলো। এটা কি স্বাভাবিক? শফিক সাহেব গম্ভীর হয়ে বলেন, হয়তো না, তবে। তার ঠোঁটে কফির শেষ চুমুক দিয়ে বলেন, বয়স তো এখন ৩০। ১৭ বছর বয়স থেকে যা শুরু হয়েছিল তা আর স্বাভাবিক রইল না কখনো। তখন যা ঘটেছিল তা তো শুধু আমরা কয়েকজনই জানি। ওর বন্ধুরা জানে কিছুটা, কারণ ওরা তখন সবসময় ওর সাথেই থাকতো। সেলিম খান একটুখানি থেমে বলেন, তুই জানিস, আমি চেয়েছিলাম সেহরান একটা নতুন জীবন পাক। তাই পরি ওর জন্য যখন বলল, আমি বাধা দেইনি। কিন্তু এখন আমি ভয় পাচ্ছি।
তিনি এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে বলেন, পরি এখন ওর সাথে যুক্ত। ও এখানে থাকলে ওই পুরনো বিষাক্ত অতীত ওদের সামনে ফিরে আসতে পারে। আমার ছেলে সেই আগুনে আবার পড়ুক, আমি তা চাই না। তুই ওর বন্ধুদের একটু বুঝিয়ে বল, ওকে যেন নিয়ে আর কোনো ইউএসএ ফিরে চলে যায়। শফিক মাথা নিচু করে বলে, আমরাও চাই ভালো থাকুক ভাই জানো, কিন্তু ওর মন, ওর ভেতরের ছায়ারা, এই শহরটা যদি সেগুলোকে আবার জাগিয়ে তোলে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তবু যা হবার হবে। আমরা শুধু প্রার্থনা করতে পারি ওর মন যেন আর না ভাঙে। হঠাৎই দরজায় টোকা পড়ে। ওনারা দুই ভাই তাকিয়ে বলেন, তোমাদের আসার অপেক্ষায় ছিলাম, বসো। রাহুল, মাসুক, ঈশানী ও তানিশা, সেহরানের সেই চার বিশ্বস্ত বন্ধু ঢোকে কক্ষে বসে পড়ে। সেলিম খান বললেন, তোমরা জানো আমি তোমাদের কতটা ভরসা করি। তোমরা তো সব জানো ওর কি হয়েছিল, আর সেই 17 বছর বয়স থেকে কিভাবে দিন কাটিয়েছে আমার ছেলে। তোমরা তো ছিলে ওর পাশে। মাসুক মাথা নিচু করে বলে, জানি আঙ্কেল, আমরা সবই জানি। তখন ইউএসএতে ওই ঘটনা, তারপর ওর নিঃসঙ্গতা, হঠাৎ রাগ, দীর্ঘশ্বাসহীন রাত, ডিপ্রেশন, সাইকিয়াট্রিস্টের লিস্ট। আমরা তো একসাথে আপনার দেওয়া বাড়িতেই ছিলাম। কখনো দেখেছি ও হাসছে, কখনো হুট করেই দেওয়ালে ঘুষি মারছে। ঈশানী বলে, ওর ভেতরে ভয় ছিল, কিন্তু সেই ভয় নিজেই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সেলিম খান এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেন, তোমরা জানো আমি কখনো ওর পথ আটকাইনি, কিন্তু আমি চাই ও এখান থেকে চলে যাক। এখানে থাকা যাবে না। তোমরা এক কাজ করো, ওর সাথে কথা বলো, উত্তেজিত করো না, কিন্তু ওকে বোঝাও। তানিশা ভরাট গলায় বলে, আঙ্কেল, আমরা ওকে বোঝাবো, কিন্তু ও কিছু শুনতে চায় না এখন। ও এখন পরীর স্বামী, পরীর প্রতি ওর অধিকার অনেক বেশি। আমরা চাইলেই ওকে এখান থেকে নিতে পারবো না, যদি না ও নিজে যে চায়। সেলিম খান চুপ করে যান। রাহুল বলে, তবু আমরা চেষ্টা করব। তবে আঙ্কেল, একটা কথা বলুন, ও কি আজও আগের মতো ভয় পায় ঘুমাতে? আমাদের ছেড়ে এসেছে তো বেশ কয়েক মাস হলো। সেলিম খান শুধু বলেন, রাত নামলে এখনো ওর ঘুম আসে না। আমি খোঁজ রাখি। তবে পরি ওর সাথে ওর সম্পর্ক ভালো চলছে কিনা সেটাও এখন দেখার বিষয়। কথা শেষ হতেই চার বন্ধু ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে যায়। সেলিম খান জানালার বাইরে তাকিয়ে থাকেন অন্ধকারে। শফিক পাশে এসে দাঁড়ান। দুজনের মুখে এক অব্যক্ত আতঙ্ক। শফিক ধীরে বললেন, সব এখন বলবো না, কিন্তু যেদিন সত্যিটা সামনে আসবে, সেই দিন পরি যদি ভেঙে পড়ে, আমরা কি সামলাতে পারবো ওকে? সেলিম খান চোখটা বুজে বলেন, তুই জানিস পরি সেই রকম মেয়ে নয়। ওর চোখে ভয় থাকলেও মেরুদণ্ড নরম নয়। আমার ছেলেকে একমাত্র ওই ফিরিয়ে আনতে পারবে অন্ধকার থেকে। পরি সেহরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটু দূরে এক পাশে বসে দাঁড়িয়েছিল, কিন্তু মুহূর্তেই বাতাস ভারী হয়ে ওঠে যখন এক উদ্যোক্তা, কায়াস রশিদ, সেহরানের এক ব্যবসায়িক পরিচিত, পরীর পাশে এসে দাঁড়ায়। সন্ধ্যাটা ছিল তার কথার মতোই মোলায়েম, কিন্তু হাসিটা ছিল কিছুটা বেশি দীর্ঘ। হাই মিস্টার খান, তোমার পাশে এই সুন্দর গর্জিয়াস মেয়েটি কে? সেহরান হেসে বলল, শি ইজ মাই ওয়াইফ। কিন্তু কাইসা পরীর দিকে ঝুঁকে বলে, সাস এলিগেন্স, লাকি ম্যান মিস্টার খান। পরীর শিষ্টাচার বজায় রেখে মাথা হেলালো, কিন্তু পরীর হাসি দেখে সেহরানের দৃষ্টিতে আগুন নামে। সে পরীর হাতটা এত জোরে চেপে ধরে যেন ওই নরম হাত দিয়ে তার অধিকার হারিয়ে যাচ্ছে। পরী ব্যথায় শ্বাস টেনে নেয়, তবুও কিছুই বলে না। সে চুপচাপ থাকে, তবে তার চোখে যেন ভয়ের ছায়া। তারপর কিছুটা সময় পর আবির আবারও একবার পরীর পাশ দিয়ে হেঁটে যায়, সাহস করে আবার একবার তাকায়। সেহরানের ভেতর তখন যেন এক শিকারী পশু জেগে ওঠে। সে পরীর কানে মুখ নিয়ে
ফিসফিস করে বলে ওঠে, ডোন্ট ইউ ডেয়ার। আর কারোর দিকে তাকিয়ে হাসবি না কখনো, শুনেছিস? তুই জানিস না তোকে দেখলে অন্য পুরুষদের চোখ কেমন হায়নার মতো জ্বলতে থাকে? পরি চমকে ওঠে, চোখ নামিয়ে ফেলে, কিন্তু এই নীরবতা যেন আরো খেপিয়ে তোলে সেহরানকে। সে পরির হাতটা ধরে ভিড় ঠেলে ওকে এক পাশে নিয়ে আসে, পার্টির অন্ধকার এক কর্নারে, যেখানে আর কেউ নেই। তারপর ঠান্ডা গলায় বলে, আর ইউ এনজয়িং দ্য অ্যাটেনশন পরি? খুব ভালো লাগছে তাই তো? তোকে সবাই দেখছে, তুই কারোর পরিচিত, কারোর স্বপ্ন, আর আমি এই সব বসে দেখব? পরি কাঁপতে থাকে। সে বলে, না, আমি তো কিছুই করিনি ভাইয়া। সেহরান রেগে বলে, কে তোর ভাই? ওয়েট! সে পরীর দুই হাতটা এক ঝটকায় দেওয়ালে ঠেসে ধরে মাথার ওপরে, তারপর ঠোঁট কামড়ে ধরে। তার চোখ লাল হয়ে গেছে রাগে। পরীর ঘাড়ের পাশে মুখ নিয়ে গলা ঘেঁষে ফিসফিস করে বলে, শুধু তুই আমার। আমি তোকে বাঁচিয়ে রেখেছি, আমার ধ্বংসও আমি করতে পারি, বিকজ আই ওয়ান্ট এভরি ইঞ্চ ফর ইউ। পরীর চোখে জল এসে পড়ে, কিন্তু সে চুপচাপ। ও জানে এই মুহূর্তে প্রতিবাদ মানেই বিস্ফোরণ। সেহরান কিছুক্ষণ পর থেমে ধীরে ধীরে হাতটা ছেড়ে দিয়ে বলে, চল, এখন আবার মিষ্টি মুখ করে সবার সামনে চলতে হবে, না হলে সবাই ভাববে সেহরান খান তার রানীকে কাঁদাতে পারে। সে পরীর ঠোঁটে জোরে চুমু খেয়ে ঠোঁটের কোণে রক্ত মুছে ফেলে, তারপর হাসে একটা বিরক্ত বিশ্বজয়ী হাসি। সেহরান ফোনটা হাতে নিয়ে কাউকে কল করে এগিয়ে আসে। এর মধ্যে হলঘরের মধ্যে হঠাৎ উচ্ছ্বাসের স্রোত নামে। সেহরানের চার ঘনিষ্ঠ বন্ধু এসে পৌঁছায়, রাহুল, মাসুক আর দুজন প্রিয় বান্ধবী ঈশানী ও তানিশা। সেহরান দূর থেকেই গলায় ওদের স্বর চিনে বলে, এত লেট করলি কেন রে তোরা? লন্ডন থেকে তোদের ফ্লাইটে তো বেশ আগে ল্যান্ড করার কথা ছিল। তানিশা চুল ঝাঁকিয়ে বলিস না দোস্ত, এবার শো এত সুন্দর হয়েছে, একটু বেশি মঞ্চে থেকে ফেললাম। ঈশানী ঠান্ডা গলায় পরীর দিকে তাকিয়ে চোখ নামায়। তোর বিয়েটা মিস করলাম রে সেহরান। পরীকে তো ছোটবেলায় দেখেছি, আর এখন যেন আরো বেশি পরী হয়ে উঠেছে। তুই কিন্তু ইউএসএ থাকতেও। সেহরান রুক্ষ স্বরে মাঝপথে থামিয়ে দেয়, এসব বাদ দে। নেক্সট মান্থ ইতালির প্রজেক্টটা মনে হচ্ছে আছে তো? মনে আছে? কোনো শো এখন সাইন করবি না। মাসুক ঠোঁটে বাঁকা হাসি টেনে বলে, তুই তো এখন বিবাহিত পুরুষ, তোর বউকে ছেড়ে যেতে পারবি তো রে ভাই? পরি একটু ইতস্থ করে বলে, নিজেকে আড়াল করে নিতে চায়। সেহরান শীতল চোখে ওর দিকে তাকিয়ে বলে, বউকে রেখে যাচ্ছি কে বলেছে? সাথেই যাচ্ছে। রাহুল হেসে ওঠে, ও হানিমুন? তাহলে তোদের পাহারা দিতে আমরা যাব বল? সেহরান ঠোঁটে অল্প বিষ মেখে বলে, হ্যাঁ, পাহারা দিতে যাবি তোরা? ওরা বন্ধুরা হেসে ওঠে, কিন্তু সেহরানের চাহনিতে একটা টান টান সাবধানতা। এই ফাঁকে ঈশানী আর তানিশা এগিয়ে এসে বলে, চল, তোরা তিনজন গোপন গল্প কর, আমরা পরীকে একটু ঘুরিয়ে আনি আশেপাশে। সেহরান কিছুক্ষণ চুপ করে থেকে বলে, এই সামনেই থাকবি, আমার চোখের বাইরে যেন না যাস। তানিশা পরীর হাতটা ধরে বলে, চলো পরী। যেতে যেতে বলে, তুমি ভালো আছো তো পরী? সেহরান একটু বেশি সিরিয়াস টাইপ, তাই না? পরী হেসে ফেলে, একটা কৃত্রিম হাসি, কাচের মতো স্বচ্ছ, কিন্তু ভেতরটা খালি। ও বলে, না না, উনি আসলে খুব কেয়ারিং আপু, জাস্ট একটু চুপচাপ, শুধু এইটুকু। কিন্তু ঈশানীর চোখের ভেতরে সন্দেহ লুকায় না। সেহরানকে মানিয়ে নেওয়া সহজ না, মানছি, কিন্তু তুমি কেমন আছো সেটা বলো, ভেতরের তুমি। পরি চুপ করে যায়, একটা দীর্ঘশ্বাস যেন শ্বাসের পথে আটকে দেয়, তবুও মুখে বলে, ভালো আছি আপু। উনি মানুষটা পাশে আছেন, এটাই তো বড় কথা। চোখ লুকিয়ে ফেলে পরি। এদিকে পার্টি জমে উঠেছে, হল ঘরের চতুর্দিকে জ্বলজ্বল করছে আলোক ছটা।
রঙিন হালকা সুরে কপোতিরা একে অপরের শরীরে সেটে গেছে। আর এই ভিড়েই হঠাৎ ঘটে গেল কিছু, একটা ইচ্ছাকৃত স্পর্শ, আর একটা অসাবধানতার চাহনি, একটা দুঃসাহসিক সাহস যা মানুষের স্ত্রীর গায়ে লেগে জ্বালে। পরি আঁতকে ওঠে, কিন্তু এর আগেই গ্লাস ভেঙে পড়ার মতো শব্দ। সেহরান ঠিক সামনে দাঁড়িয়ে, চোখে জ্বলে ওঠা হিংস্র আগুন। কেউ কিছু বলার আগেই একটা চড়, একটা ঘুষি আর একটা লাথি। ছেলেটা ভেঙে পড়ল নিচে। ডিয়ার হোয়াইট! সেহরান গর্জে ওঠে, তুই বুঝিসনি কাকে স্পর্শ করলি? দ্যাটস মাই ওয়াইফ। চারপাশ থমকে যায়, সঙ্গীত থেমে যায়, পার্টির রং জ্বলে ওঠে স্ফুলিঙ্গের মতো। এক ঝটকায় কালচে হয়ে আসে। রাহুল, ঈশানী, তানিশা, মাসুক, ওরা অবাক হয়ে যায় সেহরানের পদক্ষেপে। সেহরান আর থামে না। একে ঘুষি, একের পর এক লাথি। প্রাণের উপর আঘাত নয়, তবে অহংকার ধুলোয় মিশে যায়। রাহুল আর মাসুক ছুটে আসে। সেহরান, প্লিজ, এত ভিড় আর প্রেস আছে। থেমে যা, আমরা দেখছি সব। সেহরান আর কিছুই শুনছে না। ওর রক্তমাখা মুঠো, ওর নিঃশ্বাস বন্য, ওর চোখ যেন কারো জীবন দাবিয়ে ফেলবে। কিন্তু ঠিক তখনই একটা ভয়ের কাপা কণ্ঠ, একটা কোমল, অব্যক্ত আকুতি। প্লিজ, থেমে যান আপনি। পরি। সে ছুটে এসে পেছনে থেকে সেহরানকে জড়িয়ে ধরে। তার মুখ সেহরানের পিঠে লেগে যায়। নরম কণ্ঠে ফিসফিস করে বলে, আমার জন্য এমন করবেন না প্লিজ, আমি খুব ভয় পাচ্ছি, প্লিজ থেমে যান। সেহরানের শরীর হঠাৎ কাঁপে। তার হৃদয়ের ভিতরে যেন হঠাৎ গলে যায় সব আগুন। ও দাঁড়িয়ে থাকে স্তব্ধ, কিছুটা হালকা শ্বাস নিয়ে। রাহুল ওরা চুপ হয়ে যায়। সবাই থেমে যায়। সেহরান ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় পরীর দিকে। দেখে পরীর দুই চোখ ভরা জল। ওর বুকের কাছে মুখ লুকিয়ে কাঁদছে মেয়েটা। সেহরান আর কিছুই বলে না। হয়তো তার অহংকারের পাহাড়টা ভেঙে পড়ে ঠিক এই মুহূর্তে। ধীরে ধীরে সে ঝুঁকে পড়ে দুই হাতে তুলে নেয় তার অপরাধহীন স্ত্রীর শরীর। লেট স গো হোম যান। নিচু গলায় শুধু এইটুকু বলেই ও সবার সামনে মাথা উঁচু করে বেরিয়ে যায়। তার কোলে তখন একটি ভয়ভাঙা মেয়ে, যে এক হাতে ওর শার্ট আঁকড়ে ধরে আছে, একা নয়, কিন্তু ভীষণ অসহায়। চাঁদের আলো যেন আজ তার চেনা পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নীরবতা আজ শুধুই নিঃশ্বাস ফেলছে, নট আউট অফ পিস, বাট গ্রিফ। সেহরান শহরের কোলাহল পেছনে ফেলে গাড়ি থামিয়ে দিল এক ফেলে আসা নিঃসঙ্গ মোড়ে, যেখানে বাতাসও কথা বলে না, শুধু হিসহিস করে বিষ ঢালে। গাড়ির বাইরে ছড়িয়ে আছে এক বিষণ্ণ পরিত্যক্ততা। ভিতরে অগ্নিগর্ভ নির্বাক্তা। সেহরান জানালার গ্লাসে হেলান দিয়ে বসে থাকে। চোখ আধবোজা, ঠোঁট শক্ত, অভিমান তার মুখের রেখায় জমাট বেঁধে আছে, যেমন জমাট বেঁধে আছে রক্ত ওর কবজির চারপাশে। আর পাশে পরি, যেন একটা ভুল জন্মের গল্পের ভেতর আটকে থাকা চরিত্র। কুকড়ে যাওয়া, নিঃশব্দ ভীত মানবী। ওর চোখ দিয়ে আটকে যায় সেহরানের হাতে। কোক্ত, যেন হেমন্তে পাতা ঝরার মতো ধীরে ধীরে পড়ছে। পরি ধীরে, শব্দহীনভাবে ফার্স্ট এইড বক্স তুলে নেয়। তাতে থাকে নিঃসঙ্গ সহানুভূতি, ভয়ের ফাঁকে এক ফোঁটা যত্ন। তুলোয় বিটাডিন মেখে ও খুব ধীরে সেহরানের হাতটা নিজের কোলে টেনে নেয়। তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু প্রার্থনা, এই মানুষ যেন মানুষ হয়ে ওঠে। সেহরান চোখ খোলে। দেখে মেয়েটা তাকে জোড়াতালি দিচ্ছে, যেমনভাবে ভাঙা কাচকে অনেকেই জোড়া লাগাতে চায়। বৃথা চেষ্টা করে। সেই দৃশ্য সেহরানের অহংকারে চির ধরায়। এক ঘাকুনিতে হাত সরিয়ে নেয় সে। কণ্ঠে আক্রোশ ঢেলে পড়ে, দয়া করছিস? ওর কণ্ঠ যেন কোনো দাবানলের আগুন। কে চায় তোর দয়া, পরি? আমি কি করুণার প্রার্থী? পরি চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর মাথা নিচু করে আবার হাতটা নেয় নিজের কোলে। বেশ শান্ত কণ্ঠে বলে,
হ্যাঁ, দয়া করছি। কারণ আপনি তো কখনো এমন কিছু করেননি যাতে আপনাকে ভালোবাসতে ইচ্ছে করবে। আপনি অধিকার জোর করে নিয়েছেন, স্পর্শ করেছেন, কিন্তু কখনো বুঝতে চাননি আমি একটা মানুষ, কোনো বস্তু না। সেহেরানের রক্ত ফুটে ওঠে, রাগ তাকে আগুন বানায়। সে এক ঘাকুনিতে পরীর গলা জানালার কাছে ঠেসে ধরে। পরীর চোখ ফেটে জল আসে, নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে। ওর ঠোঁটের একপাশ ছিঁড়ে গিয়ে রক্ত ঝরে। তোকে ওই পার্টিতে কে ছুলো? কে সাহস পেল তোকে স্পর্শ করার? নাকি আমার ছোঁয়ার চেয়ে পরপুরুষের হাতেই বেশি শান্তি পাস তুই? পরী বাধা দেয়, কাপা হাতে ধাক্কা দেয়, কিন্তু সেহেরানের শক্তি পাহাড়ের মতো। হঠাৎ থেমে যায় সে। পরীর চোখ বন্ধ হয়ে আসে, ও নিঃশব্দে কেঁপে ওঠে। সেহেরান এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর নিজেই ভয় পেয়ে যায় নিজের ভেতরের অন্ধকারে। ও পরীকে দ্রুত নিজের কোলে তুলে নেয়। তার মুখে, কপালে, চুলে চুমু দিতে থাকে বারে বারে। পরী, পরী প্লিজ কথা বল। আমি জানতাম না এতটা হয়ে যাবে, আমি তো এমনই। তুই জানিস তো, আমি রাগ কন্ট্রোল করতে পারি না। পরী কিছুক্ষণ পর কণ্ঠে বলে ওঠে। হ্যাঁ, আপনি পারেন না। তাই তো রোজ আমার অস্তিত্বটা ভেঙে ফেলেন। রোজ বৈধতার নামে আমাকে ভোগ করেন। রোজ মনে করিয়ে দেন আপনি আমার স্বামী মানেই অধিকারের সমুদ্র। আর স্ত্রী মানেই এক নিঃশব্দ সৈকত, যার প্রতিরোধ করার অধিকার নেই আমার। সেহেরান কাঁপে। তার বুকের ভিতরটা যেন কেউ এক ছুরি দিয়ে খুঁচিয়ে দিয়েছে। কিন্তু ওর অহংকার, দম্ভ, ভাঙে না। সে হেসে ওঠে। না, সেটা হাসি নয়, তা ছিল অবজ্ঞার বিষাক্ত তিরস্কার, একরকম তৃপ্ত অন্ধকার, যেটা সম্পর্কের নামে আগুন ধরায়। গুড ট্রাই, পড়ি। ওর ঠোঁটের কোণে বেঁকে ওঠে এক তাচ্ছিল্যের রেখা। ম্যানিপুলেট করতে শিখে গেছিস এখন। বাট ওয়াইফি, কোনো লাভ নেই। তার প্রতিটি শব্দ যেন পরীর বুকে এক একটা বিষাক্ত পেরেক। কিন্তু পরী আর চমকায় না। না চোখ বড় করে তাকায়, না কেঁপে ওঠে। ওর ভিতরের ভয়, এই মানুষটাই দিনের পর দিন রপ্ত করে দিয়েছে তাকে। চোখ দুটি স্থির, শুষ্ক, শান্ত নদীর মতো, যার নিচে একটা স্রোত ভয়ানক রকম বেপরোয়া হয়ে উঠছে। ও চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর এক নিঃশ্বাসে একটা বাক্য যেন হিমশীতল খঞ্জর হয়ে সেহেরানের আত্মমর্যাদাকে বিদ্ধ করে দেয়। আমি কি এখনো বেঁচে আছি? নাকি শুধুই একটা নাম ব্যবহার করছি, যেটা আপনি নিজের অধিকারে লিখে রেখেছেন? ওর কণ্ঠে ছিল না কোনো কান্না, কিন্তু চোখে ছিল শ্মশানের মতো স্তব্ধতা। একটু জ্বলন্ত মর্যাদাবোধ। আর বুকের অনেকটা জায়গা জুড়ে জমে থাকা একটা প্রশ্ন। বৈধ সম্পর্ক কি শুধুই দখলের নাম? রাত অনেক দূর গড়িয়ে গেছে। গাড়ি থেকে নেমে নিঃশব্দে ওরা ওদের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। সেহেরান একটাও শব্দ না করে নিজের রুমে যায়। জুতো খুলে টাই আলগা করে, কিন্তু শরীরে জমে থাকা রক্ত, ক্লান্তি আর কিছু অব্যক্ত আগুন নিয়ে সে এক ধাক্কায় ডিভানে লুটিয়ে পড়ে। চোখে ছিল না ঘুম, ছিল এক অদ্ভুত দৃষ্টি, যেন ছুরি দিয়ে সময় কাটছে। আর সেই ফাঁকে পরী ঘরের আয়নার সামনে দাঁড়ায়। ভিতরে ভিতরে ব্যথা, শরীরের রন্ধ্রে রন্ধ্রে যন্ত্রণা জমে আছে। পার্টির লাল ড্রেসটার গলার কাছে ফাটা, তার নিচে ত্বকে সিঁদুররঙা দাগ। চোখে জমে থাকা কাজলের রেখাগুলোও যেন কান্না চেপে ধরা রক্তপাত। ও ধীরে ধীরে গলার নেকলেস খুলতে চায়, কিন্তু ক্লান্ত হাত কাঁপে। তার আগেই পেছনে থেকে এক ছায়া এসে দাঁড়ায়। আয়নার কাছে প্রতিচ্ছবি দেখা যায়। সেহেরান চুপচাপ, গভীরভাবে ওর দিকে তাকিয়ে। ধীরে ধীরে ওর কাঁধে হাত রাখে। পরী যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। সেহেরান তার নেকলেসটা খুলে ফেলে। তারপর কানের দুল, চুড়ি একে একে খুলতে থাকে। ওর আঙুলের ছোঁয়ায় পরীর সারা শরীর কেঁপে ওঠে। সেহেরান হঠাৎ ওর পিঠের কাছাকাছি আসে। ঠোঁট ছুঁয়ে দেয় পিঠের ওপরে, খুবই ধীরে, বিষাক্ত কোমলতায়। পরী গা শিউরে ওঠে। কণ্ঠটা কেঁপে ওঠে, পরী একটু সরে দাঁড়ায়। আমি আমি ফ্রেশ হয়ে আসছি। ও ঘুরে দাঁড়াতে চায়, পালাতে চায়, কিন্তু সেহেরান ওর কবজি ধরে রাখে।
শব্দহীন এক বাঁধন, কোনো কথা নেই, শুধু দৃষ্টি, যেটার মধ্যে ছিল অধিকার আর অবদমন। পরি এবার আর চোখে চোখ রাখতে পারে না। তবুও ভেতর থেকে এক মিনতি, এক আকুতি জমে ওঠে, যেন দয়া করে, এখন নয়, আমি খুব ক্লান্ত। কিন্তু এই সেহেরান কি কারো ক্লান্তি বোঝে? রুমে নিঃশব্দ, থমথমে, বাতাসে একরকম চাপা উত্তেজনা। সেহেরান ধীরে ধীরে এগিয়ে আসে পরির দিকে, চোখে তীব্র এক নেশা, গলার স্বর গভীর, গা শিউরে ওঠার মতো। সে থেমে যায় পরির এক হাত দূরে। ঠোঁটের কোণে একটুখানি বাঁকা হাসি খেলে যায়। সেহেরানের মুখটা পরির মুখের খুব কাছে আসে। ও পরীকে দেয়ালের সাথে চেপে ধরে, ফিসফিস করে নেশাক্ত কণ্ঠে বলে, ওয়াইফি, টুনাইট আই অ্যাপ্লাই সামথিং নিউ অন ইউ, সামথিং ডেঞ্জারাসলি অ্যাডিকটিভ। পরি অপ্রস্তুত হয়ে ছাড়া পেতে চায়, কণ্ঠ কাঁপে, চোখে ভয় আর কৌতূহল, ওর গলা শুকিয়ে যায়। বুক ধকধক করে ওঠে। সে পেছাতে চায়। কি অ্যাপ্লাই করবেন আপনি? সেহেরান এবার টাইটা খুলে নেয় একটানে। চোখে কোনো জোরতা নেই, কণ্ঠে চরম মালিকানা। ডোন্ট রান অ্যাওয়ে নাও। তুমি জানো না এই টাইটা কি করতে পারে? সে আরও এগিয়ে আসে। তার বুকের গরম নিঃশ্বাস পরির মুখ ছুঁয়ে যায়। পরি পেছনে ঘেঁষে দাঁড়াতেই সেহেরান পরির হাত দুটো এক ঝটকাতে উপরে তুলে দেয়ালের সাথে ঠেকিয়ে রাখে, যেন পরি এখন তার পৃথিবীর একমাত্র উপাস্য। তার হাত দুটো আলতো করে পরির হাতের ওপর রাখে, এবং এক মুহূর্তেই পরির হাত দুটো দেয়ালের সাথে তুলে ধরে আটকে রাখে। পরি শিউরে ওঠে। ঠোঁট কাঁপছে। শরীর নিস্তেজ হয়ে আসছে উত্তেজনায়। সেহেরান ফিসফিস করে তার কানে বলে, জাস্ট সারেন্ডার, বেবি, আমি তোমার অনুভূতিগুলো মিষ্টি নেশায় বিলীন করে দিতে চাই। পরির ঠোঁট কাঁপে। পরির শ্বাস লেগে যায়। চোখের পাতা কাঁপছে। সেহেরান পরির চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে, তুমি কাঁপছ, আই লাভ দ্যাট। তার হাত সরে যায় পরির গালের পাশে। ঠোঁটের 1 ইঞ্চি দূরে এসে থামে। তার কণ্ঠ গভীর, সোজা হৃদয়ের ভেতর ঢুকে পড়ে। সেহেরানের চোখে তখন শুধু একটাই নেশা। টুনাইট, লেট মি রাইট মাই নেম অন ইউর সোল, উইথ এভরি ব্রেথ ইউ টেক। এই মুহূর্তে পরি আর কিছু বলতে পারে না। সে জানে এই রাতে সে আর সেহেরানের মধ্যে কোনো দেয়াল নেই। শুধু আগুনে জড়ানো এক ভালোবাসাহীন নেশা, যা থেকে পালানোর উপায় নেই, আর হয়তো প্রয়োজনও নেই। সকাল এখনো হয়নি। আকাশের গায়ে হালকা এক নীলচে রেখা এঁকে ভোর জানান দিচ্ছে, কিন্তু ঘরের ভিতর, শীতল অন্ধকারের মাঝে নিঃশব্দ একটা অঘোষিত যুদ্ধ চলেই যাচ্ছে। সেহেরান হঠাৎ চোখ মেলে। নরম আলোয় সে দেখে, সে এখনো শুয়ে আছে পরীর বুকের উপর। আর পরীর 2 হাত এখনো বাঁধা টাই দিয়ে, যেন স্বাধীনতার শেষ চিহ্নটুকুও বেঁচে নেই। সেহেরান দ্রুত টাই খুলে নেয়, ফিসফিস করে বলে ওঠে, ও শিট। সে পরীকে ডাক দেয় বারে বারে। পরী ধীরে চোখ মেলে। সেই চোখে ঘুম নেই, জেগে থাকে পুঞ্জীভূত কান্না আর লালস্রোত অভিমান। চোখ ফুলে আছে, মুখ শুকনো, ঠোঁট ফেটে রক্তিম। সেহেরান তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার চোখে এক অদ্ভুত প্রশ্রয় জন্ম নেয়। কেন জানি পরীর ফুলে যাওয়া মুখটা তাকে আরো বেশি সুন্দর মনে হয়। সে হেসে বলে, বেবি, খুব কষ্ট দিয়েছি তাই না? তার কণ্ঠে কোনো অনুশোচনা নেই, শুধু একটা নিজের অস্তিত্বে গর্বিত হিংস্রতা। ব্যথা করছে? উঠে ফ্রেশ হয়ে নে। মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। এমন স্বাভাবিক সুরে যেন ব্যথা একটা শরীরের মেকানিক্যাল ফলাফল, না আছে অনুভব, না আছে অনুতাপ। পরি আর সহ্য করতে পারে না। সে ফুপিয়ে কেঁদে ফেলে। ভেতর থেকে ভেসে আসে রাতের সেই চিৎকারগুলো, থামুন, প্লিজ শান্ত হন। কিন্তু সেহেরান থামেনি। শরীর আজ বিষে জর্জরিত। একটা মেয়ের আত্মার ভিতরটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সে ভাবে, এই পুরুষটা, এই মানুষটা, সম্পর্কের নামে, বৈধতার নামে, শুধু দখল-ই চায়। কোথাও এক বিন্দু মমতা নেই। সেহেরান ওর কাঁধে হাত রাখে, এক ঝটকায় কোলে তুলে নেয়। রাতের কথা ভাবছিস? ভাব ভালো করে। আই হ্যাভ নো প্রবলেম।
আমার কাছ থেকে সফট আদর চাওয়া বোকামি। আমি ছাড় দিতে পারি না, তুই তো বুঝে গেছিস। সে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে ঢোকে। একটা ঠান্ডা শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয় পরীকে। তার চোখ ঠান্ডা, তার কণ্ঠ ঠান্ডা, কিন্তু কথাগুলো ধারালো। এই সকালবেলা আমার কোলে উঠতে মন চেয়েছে, বললেই তো হতো। স্বামী হই তোর, এই কাজ তো রোজ করতে পারি। যদি তুই চাস শুধু, প্লিজ, জাস্ট সে ইট ওয়ান্স পরি। সে ঠান্ডা পানি ঢেলে দেয় পরীর গায়ে। পরীর গা কেঁপে ওঠে, কিন্তু এবার সে আর কাঁদে না, শুধু ঠোঁট শক্ত করে চেপে রাখে। সকালের আলো জানালায় ঢুকলেও ঘরটা যেন আলোহীন। রাতের সেই দখলদার সম্পর্কের পরে আজ পরী আর রান্নাঘরে যায়নি। না কফি তৈরি, না কিছু রান্না করা, শুধু বিছানায় নিঃশব্দে পড়ে থাকা এক বর্ণহীন ছায়া। সেহেরান কিছু না বলেই হালকা ব্রেকফাস্ট ট্রেতে নিয়ে ঘরে ঢোকে। এটা খেয়ে নে, তারপর মেডিসিন খেয়ে নিস। কণ্ঠে কোনো অনুতাপ নেই, নেই আদর। পরী মুখ ফিরিয়ে নেয়। হয়তো অসম্মতির প্রতিবাদ নয়, শুধু নিঃশব্দে বলে ওঠে, আমার তো ক্ষুধা নেই। সেহেরান দাঁড়িয়ে যায় বিছানার পাশে। তার কণ্ঠ এখন আগুনে মোড়া। নাটক করবি না, একদম। ভালোবেসে তো তোকে কেউ খেতে দেয়নি। এটা খেয়ে মেডিসিন খেতে হবে, তারপর ঘরের কাজ করবি। তুই অসুস্থ হলে আমারই প্রবলেম হয়, বুঝলি? তারপর সে নিজেই পরীর মুখে চামচ দিয়ে খাবার তুলে দিতে থাকে। পরী বাধা দেয় না, কারণ কণ্ঠে কিছু নেই এখন, শুধু শরীরটাই বেঁচে আছে। একটা একটা করে চামচ শেষ হয়। মেডিসিনও খাওয়ানো হয় ঠিকঠাক। এই সময় ডোর বেল বাজে। সেহেরান বিরক্তভাবে চোখ ঘুরিয়ে ট্রেটা নামিয়ে রাখে। এই সকালবেলা আবার কে এলো? ও এগিয়ে এসে দরজা খুলে দেখে মাসুহুক আর রাহুল দাঁড়িয়ে। চোখে মুখে হাসি, কিন্তু ভেতরে এক অজানা দুশ্চিন্তা। আরে রে, ঘুম ভাঙ্গালো কে তোদের? সেহেরানের ঠোঁটে ঠান্ডা ব্যঙ্গ। মাসুহুক বলে, তুই কাল পার্টি থেকে আসার পর ফোন করিসনি একবারও। আমরা সবাই চিন্তায় ছিলাম। সেহেরান ঢুকে এসে সোফায় বসে একটা আপেল তুলে নেয়। হালকা কামড়ে বলে, তোদের ফোন দিতে যাব কোন দুঃখে? তোরা কি আমার বউ হোস নাকি? রাতে তো শুধু আমার বউকেই প্রয়োজন পড়ে আমার। তোদের এখানে কাজটা কি? রাহুল চুপ করে। মাসুহুক চোখ মেলে সেহেরানের চোখে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে বলে, সেহেরান, তুই ঠিক আছিস তো? মাসুহুক হালকা হেসে বলে উঠল, কিন্তু হাসির নিচে চাপা ছিল কাটার মতো এক সন্দেহ। তুই কি তোর ভুলে যাচ্ছিস, সেহেরান? আমরা যারা তোকে রাতের পর রাত আমেরিকার থাকাকালীন বাসায় অস্থির হতে দেখেছি, তাদের কাছে তুই অন্য কেউ ছিলি। সেই সেহেরান খান, যার কাছে ভালোবাসা মানে ছিল না ছোঁয়া, বরং ছিল আগলে রাখা। তুই তো তোর মায়ের কথা সবসময় বলতিস। আর আজ তোর বউয়ের চোখের জল দেখেও কি তোর মধ্যে কিছু নড়ে না? এক মুহূর্ত চুপ। সেহেরান শক্ত মুখে একটা আপেল তুলে নিল, তাতে কামড় বসিয়ে শান্তভাবে বলে উঠল, তুই এখনো ইমোশন ক্যারি করিস, মাসুহুক? গ্রো আপ ম্যান। ঠিক তখনই পরী আসে বসার ঘরে। ঘুম ভাঙা মুখ, অল্প স্নিগ্ধতায় ঢাকা ক্লান্ত শরীর। চোখ মুখ ফুলে আছে, তবু একটুকরো নীরব সৌজন্য ধরে রেখেছে সে। রাহুল ধীরে ধীরে বলে ওঠে, পরী, কেমন আছো? পরী মাথা নোয়ায়। গলা নরম, কিন্তু চাপা কষ্টে পাথর জমা। ভালো আছি, ভাইয়া। আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে যায়। তার চলাফেরায় অদ্ভুত এক ভার, চেনা শরীরটাও যেন আজ বেখাপ্পা লাগছে। মাসুহুক এবার ধীরে চোখ সরায় সেহেরানের দিকে। কণ্ঠে ধীরে আগুন জ্বলে ওঠে, পরীর মুখটা কেন ফুলে গেছে, ভাই? সেহেরান এবারও তাকায় না। অপরিচিতের মতো চুপচাপ উত্তরহীনতা ঝুলে থাকে ওর মুখে। রাহুল এবার এক ধাপ এগিয়ে বলে, দেখ ভাই, পরী তো সরল একটা মেয়ে, কিন্তু ওর শরীরী ভাষা, হাঁটা চলা, মুখের অভিব্যক্তি, সবই বলছে ও কষ্টে আছে। তুই কোনো ওভাররিয়াক্ট করিসনি তো? পরী তো তোর চেয়ে অনেক ছোট, সেহেরান। এই কথা কি ভুলে যাচ্ছিস তুই?
সেহেরান এবার আবার আপেল কামড়ে ঠান্ডা গলায় বলে, ও আমার বউ, আর আমার কাছে ওর কিছু পাওনা আছে, আর আমি আবার খুব মানি ব্যক্তি, বুঝলি? বউয়ের পাওনা তাকে কড়াই গন্ডায় উসুল করে দেয়। তারপর চোখ না তুলে ঠোঁটে ঝুলে থাকা সুরে যোগ করে, আর তোদের লজ্জা করে না? বন্ধুর বউয়ের দিকে নজর দিচ্ছিস? হুম। মাসহুক আর রাহুল একসঙ্গে উঠে দাঁড়ায়। শাট আপ সেহেরান, তোর বউ আমাদের বোনের মতো, তুই জানিস তো কতটা ভালোবাসি আমরা ওকে। সেহেরান এবার উঠে দাঁড়ায়, গলায় ঠান্ডা স্বাভাবিকতা নিয়ে বলে, তাহলে একটু অপেক্ষা কর, তোদের বোন তো তোদের জন্য ব্রেকফাস্ট বানাতে গেছে। আমি রেডি হয়ে আসি, অফিসে যেতে হবে। ও নিজের ঘরের দিকে পা বাড়ায়, একদম নরম সুরে, অথচ চাপা রক্ত গর্জনের মতো। মাসহুক আর রাহুল দাঁড়িয়ে থাকে ডাইনিং টেবিলের পাশে। দুজনের চোখে জ্বলছে এক নীরব প্রশ্ন। রাহুল ফিসফিসিয়ে বলে, তুই খেয়াল করেছিস? সেহেরান আজ অনেক খুশি, অনেক স্বাভাবিক লাগছে ওকে। মাসহুক মাথা নিচু করে চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর হালকা করে বলে ওঠে, আঙ্কেল ঠিকই বলেছেন, বোধ হয় এই পাজলটা যদি কেউ একদিন গোছাতে পারে, তবে সে একমাত্র পরী। সেহেরান চুপচাপ নাস্তা করছে। চোখের কোণে পরীর প্রতিটা চলাফেরা খেয়াল রাখছে, যেভাবে পরী ওর বন্ধুদের যত্ন করে খাবার দিচ্ছে, মিষ্টি হাসছে, একদম নিখুঁত বউয়ের মতো ব্যবহার করছে। লোক দেখানো সব অভিনয়, নিজের মনে ফিসফিস করে ওঠে সেহেরান। হঠাৎ ফোন বেজে ওঠে। ডিসপ্লেতে ভেসে ওঠে, পাপা কলিং। সেহেরান ফোন কানে তোলে। সেলিম খান কণ্ঠ ভারী, স্পষ্ট করে বলেন, তুমি এখনই অফিসে চলে আসবে। সেহেরান আলসেভাবে বলে, এখনই? কি এমন জরুরি কাজ, আব্বু? আমি তো এমনিতেই একটু পড়ে আসছিলাম। আসলে রাতে ভালো করে ঘুম হয়নি। অবশ্য জরুরি মিটিং আছে আজ। সেলিম খান, তুমি নিউজ দেখোনি? কাল রাতে পার্টির ভেতর যা করেছ, সেই মারামারি মিডিয়াতে এসে গেছে। অফিসের গেটের সামনে রিপোর্টার আর ক্যামেরা বসে আছে। দিস ইজ সিরিয়াস, সেহেরান। সেহেরান রাগ সামলিয়ে বলে, কণ্ঠে তেজ, আমি যা করেছি ঠিক করেছি পাপা। সেলিম খান কণ্ঠ ঠান্ডা কিন্তু কঠিন। নো এক্সকিউজেস প্লিজ। এখনই রওনা হও। তোমার বন্ধুরা যেহেতু বাসায় এসেছে, ওদের নিয়ে এসো। একটু থেমে, আর শুনো, আসার পথে পরীকে তোমার ফুফুর বাসায় রেখে আসবে। সেহেরান হঠাৎ গলা চড়ায়, পাপা কেন? এই মুহূর্তে কেন ওকে পাঠাবো? ওর শরীরটাও ভালো নেই। সেলিম খান সরাসরি বলেন, নো আর্গুমেন্ট সেহেরান। তোমার ফুফু মানে পরীর মা, আজ সকাল থেকে কান্না করছে। মেয়েটাকে কাছে চায়। ওর বাবা তো নেই, এখন কাছে আছে একমাত্র এই পরী। তুমি ভুলে যেও না, ওর পাশে থাকাটাও এখন আমাদের দায়িত্ব। সেহেরান থেমে যায়, চোখে আগুন জ্বলে। সেলিম খান আবার বলেন, ডু হোয়াট আই সেড, এটাই এখন ঠিক কাজ। তুমি যদি ওকে সত্যিই কাছে রাখতে চাও, তাহলে ওর মায়ের কষ্ট বোঝো। কারণ আমার বোনের কিছু হলে পরী আর আমি কেউ তোমায় ছেড়ে কথা বলবো না। মনে রেখো। ফোন কেটে যায়। সেহেরান ফোন নামিয়ে টেবিলে রাখে, আচমকা। তার চোখে লেগে থাকে কিছু অজানা অস্বস্তি, কষ্ট, আর ঠোঁটে জমে থাকা একরাশ বিষণ্ণতা। সে চুপচাপ উঠে দাঁড়ায়। বন্ধুদের উদ্দেশ্যে একবার চোখ তুলে বলে, লেটস গো। পাপা চায় আমরা এখনই অফিসে যাই। রাহুল চোখ কুঁচকে বলে, কি হয়েছে হঠাৎ? সেহেরান ঠান্ডা গলায় বলে, মিডিয়া একদম পাগল হয়ে গেছে। গোত্রাতের ঝামেলা এখন হেডলাইন নিউজ হয়ে গেছে। সেই মুহূর্তে পরী আসে রান্নাঘর থেকে। ওর মুখে নেই কোনো অভিযোগ, নেই কোনো কৃত্রিম হাসি। শুধু নীরবে টেবিলে এক একটা প্লেট রেখে যাচ্ছে। সেহেরান পরীর দিকে তাকায়। তবে তার দৃষ্টি যেন বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি এক ঝাপসা দ্বিধা। সে ঠান্ডা স্বরে বলে, পরী, রুমে চল। পরী সহ চমকে তাকায়। রাহুল আর মাসহুক কি একটা বলতে যাবে,
তখনই সেহেরান ঘুরে বলে, তোরা ওয়েট কর, আমি একটু আসছি। সারাদিন শুধু উল্টাপাল্টা চিন্তা করিস। এরপর ও পরীকে নিয়ে রুমে চলে যায়। রাহুল থেমে থাকা নিঃশ্বাস ছেড়ে বলে, ভাই, তুই উল্টাপাল্টা কাজ করতে পারিস, আর আমরা একটু ভাবলেই সেটা হয়ে যায় অভিযোগ। মাসুহুক মাথা নাড়িয়ে তীব্র কণ্ঠে বলে, আরে হে হে হে, বুঝলি তো। রাহুল হালকা গলায় বলে, ভাই, আমার মনে হয় সকালবেলা রোমাঞ্চ মোডে ঢুকে গেছে সেহেরান। মাসুহুক মুখে আপেলের টুকরো দিয়ে হেসে বলে, হা, দিন রাত কোন পার্থক্য নাই এখন ওর কাছে। বউ পেয়েই যেন একেবারে গলে গেল ভাই। রাহুল ভুরু নাচিয়ে বলে, এইটা হলো রাতের দোজ শেষ না হতেই সকাল সকাল আবার প্রেমের প্র্যাকটিক্যাল করা। মাসুহুক নাটকীয় ভঙ্গিতে কফির কাপ তুলতে তুলতে বলে, সেহেরান রাগি টাগি ছিল, এখন দেখি হানি বানি হয়ে গেছে। ওরা হেসে গড়াগড়ি খায়। হাসির ফাঁকে আবার একবার বলে, বউয়ের জন্য রুমে গিয়ে দরজা লাগানো মানেই কিছু একটা। কিন্তু যাই হোক, প্রেমে পড়ে গেলে মানুষ এমনই হয়। রাহুল আবার ঠাট্টা করে বলে, তবে ওকে নিয়ে এখন আর টেনশন নেই। দেখ, সব এখন পরি সামলে নেবে। ওরা হাসে, ঠাট্টা করে, কিন্তু ভিতরে ভিতরে বন্ধুর এই নতুন রূপ দেখে ওদের মনও খুশি। ড্যাশ ড্যাশ ড্যাশ। সেহেরান রুমের দরজা বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরি জানে, এই নিঃশব্দতা কখনো ঝড়ের পূর্বাভাস হতে পারে। হঠাৎ সে বলে, গেট রেডি। এখন তোর আম্মুর কাছে নিয়ে যাচ্ছি তোকে। পরি অবাক হয়ে তাকায়। চোখের কোণে উকি দিয়ে থাকা বিস্ময় আর একটা চাপা আশা। কিন্তু কেন? প্রশ্নটা মুখে আসার আগেই সেহেরান বলে ফেলে, কোনো প্রশ্ন না। আমি যা বলছি তাই কর। একটু থেমে ঠোঁট কামড়ে আবার বলে, শুধু সন্ধ্যা পর্যন্ত। ফেরার পথে নিয়ে আসব। ঘরের নিঃশব্দ বাতাসে তার নিঃশ্বাস যেন ভার হয়ে ওঠে। সেহেরান পেছনে থেকে এসে পরীর কোমর চেপে ধরে। তার শরীর জমে যায় ভয়, না শিহরণে, পরী নিজেই জানে না। সেহেরান মাথা নামিয়ে ওর ঘাড়ে ঠোঁট চেপে ধরে। নেশাভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলে, কিন্তু ওয়াইফি, আমার দিনগুলো এখন শুধু তোকে ঘিরে আবদ্ধ। প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, তুই ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। ইউ নো, আমি অভ্যস্ত হয়ে গেছি তোর স্পর্শে, তোর ঘ্রাণে, তোর চুপ করে তাকিয়ে থাকা চাহনিতে। আমি নেশাগ্রস্ত হয়ে গেছি শুধু তোর নামে। তার প্রতিটি শব্দ যেন ঘাড়ের উপর ঝরে পড়া গরম নিঃশ্বাস। পরী নিঃশব্দে চোখ বন্ধ করে। সেহেরান এবার ঠোঁটে চুমু ছড়াতে থাকে, ঘাড় বেয়ে, কানের কাছে, গালের কোণে, ছোট ছোট কাপা চুমু, যেন বৈধ কোনো দখলের চিহ্ন। তারপর ঘাড়ে থুতুনি রাখে। সেহেরানের গলা ঘন হয়ে আসে কিন্তু থ্রেট মেশানো, কি ভেবেছিলি এমন মিষ্টি করে তোকে বলবো এইসব? তুই এত বোকা কেন পড়ি? একটু আদর করলাম আর অমনি গলে গেলি? পড়ি নিজের উপর তাচ্ছিল্য হাসি দেয়। আর ভাবে, আমি তো জানি আপনি অভিনয় পারদর্শী। তাই তো আর অবাক হই না। অমানুষ একটা। তুই ওখানে থেকে যাওয়ার কথা একবারও ভাবিস না। তাহলে সেই চিন্তাও আমি তোর থেকে কেড়ে নেব। কারণ আমার থেকে তোর এই জীবনে মুক্তি নেই। সেহেরান যেন আরো হিংস্র হয়ে ওঠে। পরীর হঠাৎ শরীর কাঁপে। চোখ ছলছল করে ওঠে। এই মুহূর্তে সে বুঝতে পারে এই মানুষটা তাকে চায়। কিন্তু তার চাওয়ার মধ্যে কোনো ভালোবাসা নেই, এর চেয়েও অনেক বেশি কিছু আছে। আছে অধিকার, আছে উন্মাদনা, আর আছে এক ভয়ঙ্কর একচ্ছত্র দখলের উন্মাদ তৃষ্ণা। সেহেরান হালকা চুমু দিতে দিতে গলায় নেমে আসে গভীর, নেশায় ভরা স্বরে বলে, আর ভুলেও ওখানে যেয়ে আমাদের দুইজনের পার্সোনাল কোনো কথা বলবি না। তাহলে ভালো হবে না। এমনিতেই তো তোর মায়ের শরীর খারাপ থাকে অল টাইম। তাই এইসব কিছুই বলবি না। বললে কি হবে তুই জানিস। পরীর ভিতরকার স্বর কেঁপে ওঠে। সেহেরানের প্রতিটা ছোঁয়ায় এখন পরীর ভিতরে গড়িয়ে যায় এক ধরনের শীতল স্রোত। না প্রেম, না রাগ, শুধু একটা অদ্ভুত উপলব্ধি যে এই মানুষটা ভালোবাসা বোঝে না। সব পেতে চায় কিন্তু দিতে জানে না।
পরি ভাবতে থাকে এটাই সুযোগ, একবার হলেও বাড়ি যেতে হবে। আম্মু কেমন আছে আর আপু কোথায় গেল সব জানতে হবে। কিন্তু এই মানুষটার চোখে আমার যন্ত্রণার কোনো স্পষ্ট মানে নেই। সকালবেলা সেহেরানের গাড়ি থেমে যায় পরীর মায়ের বাসার সামনে। গাড়ির জানালার কাছ ধীরে নেমে আসে। সেহেরান এক ঝলক তাকায় পরীর দিকে। তার চোখে ঠান্ডা স্পর্শহীন নির্দেশ, নেমে যা। পরী কোনো কথা না বলে দরজা খুলে নামে। সেহেরান কিছু না বলে গাড়ি ঘুরিয়ে চলে যায়। ফ্ল্যাটের দরজা খুলতেই সেলিনা চৌধুরী সামনে দাঁড়িয়ে থাকেন। মাঝবয়সী, মুখে ক্লান্তি, চোখে চিন্তার রেখা। কিন্তু মেয়েকে দেখে সেই চোখেই ঝলমলে মায়া। পরী। মা বুকের মধ্যে জড়িয়ে ধরেন। মেয়েকে কেমন যেন একটু বেশিই শুকনো আর কেমন দুর্বল লাগছে ওনার। পরীর চোখ ভিজে আসে, তবে কোনো শব্দ বেরোয় না মুখ দিয়ে। শুধু মায়ের বুকের মধ্যে মুখ গুজে রাখে, যেন এই কয়দিনের জমে থাকা অভিমানের জল বার হয়ে আসে চুপচাপ। মা পরীর চুলে হাত বুলিয়ে বলেন, আমার ছোট মেয়েটা একদম শুকিয়ে গেছে। এমন কি হয়েছে বলতো আম্মু? পরী মুখ তোলে, হাসতে চায় কিন্তু ঠোঁট নড়ে না। আম্মু, আজকের দিনটা তোমার সঙ্গে থাকতে চাই, শুধু একটু তোমার কাছে। তোমাকে ছেড়ে থাকতে ইচ্ছা করছে না। একটু সেহেরানকে বলো না। তুমি তো জানো, তুমি ছাড়া আমি কাউকে সহজে কিছু বলতে পারি না। মা চোখ বড় করেন, ও কি কিছু বলেছে? ঝগড়া করেছ নাকি মা? পরী হালকা মাথা নাড়ে, না আম্মু, ও তো এখন ব্যস্ত। আমি থাকলে তোমার ও একটু ভালো লাগবে ভাবলাম। মা এবার ওকে বসতে দেন। কপালে হাত রাখেন, জ্বর আছে নাকি? শরীর একদম গরম। এত দুর্বল কেন তুমি পরী? পরী মায়ের হাত ধরে, আমি ঠিক আছি। তুমি বলো, রোজা আপু কই? দেখি না তো। ও কি এখনো ফিরেনি? কি কারণে বিয়ে না করে পালিয়ে গেল, কিছু বলেছে? মা হালকা নিঃশ্বাস ফেলে বলেন, তোর আপু তো লন্ডন চলে গেছে ওই দিনই। এক সিনেমার শুটিং। বিয়ে না করার হয়তো এটাই কারণ। আমি অবশ্য জানি না। ও এলেই জানতে পারব। একটু তাড়াতাড়ি গেছে বলে আমাদের বলে উঠতে পারেনি। 2 সপ্তাহ থাকবে মনে হয়। ফোন করেছিল। পরী চুপ হয়ে যায়। মা আবার জিজ্ঞেস করেন, তোর শরীর কেমন? তোর মামা তো এসেছিল বাসায়। পরী জবাব দেয় না, মাথা নিচু করে রাখে। মা বুঝে যান, মেয়ের ভেতরে ঝড় চলছে। হয়তো এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াতে। তবে নিজের অসুস্থ শরীরে তিনি আজ কিছু জিজ্ঞেস করতে পারেন না। চল তো, আগে ফ্রেশ হয়ে আসো। আমি নাশতা বানাচ্ছি। তুই যখন থাকবি, তখন আমার দিনটা একটু ভালো যাবে। পরী উঠে পড়ে। মুখে অদ্ভুত এক থেমে থাকা অভিমান। মা কিছু না বলে তাকিয়ে থাকেন, এই মেয়েটা আজ যেন কিছুটা দূরের হয়ে গেছে। খান ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অন্যতম সম্মানজনক আর্কিটেকচারাল সাম্রাজ্য। সকালটা আজ কিছুটা ভারী। বাতাসে শোরগোল, মিডিয়ার ক্যামেরা আর কর্মচারীদের ফিসফাস যেন জানান দিচ্ছে আজ বিশেষ কিছু হতে যাচ্ছে। একটা ব্ল্যাক রেঞ্জ রোভার প্রবেশ করে চিফ এক্সিকিউটিভ পার্কিং এ থামে। গাড়ির দরজা খুলে প্রথমে নামে রাহুল, মাসুহুক, তানিশা আর ঈশানী। এরপর নামল সেই ব্যক্তি, সেহেরান খান। কালো স্যুট, ধাতব সানগ্লাস আর মুখে এক ধরনের গর্বিত অনাময় অভিব্যক্তি। যেন রক্তের প্রতিটি বিন্দু বলে, আমি হিসেব করে চলি না, বরং আমার চলা নিয়েই অন্যরা হিসেব করে। পিএ আরিফ মাহমুদ ছুটে এসে বলল, স্যার। রিপোর্টাররা সবাই ঢোকার মুখে বহু প্রশ্ন করছে। সেহেরান এক ঝলক তাকালো, ঠোঁটের এক কোণে হালকা ব্যঙ্গভঙ্গি। টেল দেম, ইফ দে ওয়ান্ট আনসার্স, দে বেটার আর্ন দেম। এ কথা বলে সে অফিসের ভেতর ঢুকে গেল, একটুও থামেনি। পেছনে তার বন্ধুরা ঠিক সেই একই মেজাজে পা ফেলে এগোচ্ছে, যেন এই জগতে তাদের আলাদা নিজস্ব ছায়া আছে। কনফারেন্স রুমে প্রবেশ করে সেহেরান। রুমে আগে থেকেই বসে আছেন সেলিম খান এবং ওনার ভাই শফিক খান, যিনি কোম্পানির কো ডিরেক্টর। 4-5 জন সিনিয়র বোর্ড মেম্বার উপস্থিত। টেবিলের মাঝখানে রাখা ল্যাপটপে ভিডিও ফুটেজ চলছে গত রাতের পার্টির। মিডিয়ার কাটিং,
হেডলাইন, খান ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী পার্টিতে মারামারিতে জড়ালেন। সেলিম খান থামলেন না, কড়া গলায় বললেন, এইটা কি করেছ তুমি, সেহেরান? সেহেরান তখনও চেয়ারে বসেই আছে, ট্যাবে জম্বি গেম খেলছে, এক হাত পকেটে আরেক হাতের আঙুল স্ক্রিনে নাচছে। আমি একটা প্রশ্ন করেছি সেহেরান। সেহেরান ধীরে ধীরে মুখ তোলে, হালকা বিরক্ত চোখে তাকায়। রিল্যাক্স পাপা, আমি কাউকে খুন করিনি। জাস্ট ব্রোক আ নোজ অর টু হ্যান্ডস। তানিশা মুখ চাপা দিয়ে হাসে। ঈশানীর চোখ চেয়ে থাকে সেহেরানের দিকে, যেন বুঝে ওঠার চেষ্টা করছে এই ছেলেটা আদৌ ঠিক কিনা। শফিক খান ভ্রু কুঁচকে বলেন, তুই জানিস না আব্বু, যার সাথে ঝামেলা করেছিস তার বাবা কাদের মুর্তজা, সাউথ ইস্ট কর্পোরেশনের মালিক? সেহেরান এবার হালকা হেসে বলে, অ্যান্ড সো হোয়াট? রাহুল বলল, ভাই, অন্তত একটু তো সাবধানে চলা উচিত ছিল, ওটা পাবলিক প্লেস ছিল। সেহেরান তখন নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না, গর্জে ওঠে, দ্যাট বাস্টার্ড টাচ মাই ওয়াইফ। আর আমি চুপ করে বসে থাকতাম? তারপর চোখ তুলে ঠান্ডা স্বরে বলে, ওর তো শুধু হাত পা ভেঙেছি, আর যদি বাড়াবাড়ি করত তাহলে ওর প্রাইভেট পার্টটাই ছিঁড়ে ফেলতাম, যাতে ভবিষ্যতে ওর বংশে আর কোনো টিউবলাইট না জ্বলে। কনফারেন্স রুমে হঠাৎ নিস্তব্ধতা হয়ে যায়। বোর্ড মেম্বারদের কেউ কেউ কেসে ওঠে। মাসুহুক আর রাহুল মুখ চাপা দিয়ে হাসছে। তানিশা ঠোঁট কামড়ে হাসি চাপছে। ঈশানী এবার আর চেপে রাখতে পারল না, সরাসরি বলে ফেলে, গড, হি জ দ্য সেম অ্যারোগ্যান্ট ম্যান ফ্রম কলেজ। সেলিম খান এবার হাত তুলে বলেন, এনাফ। এই টেবিলে বসে অশ্লীলতা সহ্য করব না। সেহেরান এবার গা এলিয়ে চেয়ারে বসে দুই হাত পেছনে দিয়ে বলে, দেন পাপা, ডোন্ট টক অ্যাবাউট মাই ওয়াইফ। শি ইজ মাই সফট কর্নার অ্যান্ড মাই ব্রেকিং পয়েন্ট। সেলিম খান থেমে যান। এক মুহূর্তের জন্য যেন পুরো রুমের মধ্যে কেবল সেহেরানের নিঃশ্বাস শোনা যায়। তখন শফিক খান গম্ভীর গলায় বলেন, সেহেরান, তোর বউয়ের বিষয়ে আমাদের বলার কিছু নেই, কিন্তু মিডিয়া, কর্পোরেট কনফ্লিক্ট আর পারিবারিক মর্যাদার মাঝে তুই একা না, আমরা সবাই জড়িয়ে আছি। প্লিজ। সেহেরান এবার একদম গম্ভীর হয়ে বলে, দেন ডোন্ট র্যাগ মাই ওয়াইফ ইনটু দিস। তার চোখে হঠাৎ দেখা যায় এক ভয়ানক নীরব প্রতিজ্ঞা। যেন পৃথিবী জ্বলে গেলেও কেউ পরীর গায়ে হাত তুললে সে ছাই হতে এক পা পিছিয়ে যাবে না। পরীর সাথে যা করার সে করবে, কিন্তু অন্য কেউ কিছু করবে, নট অ্যালাউড। তখনই আরিফ মাহমুদ রুমে ঢুকে বলল, স্যার, রিপোর্টাররা তো বের হতেই দিচ্ছে না। সেহেরান উঠে দাঁড়িয়ে হালকা হেসে বলে, লেট দেম ওয়েট। আমরা খেলা শুরু করিনি এখনো। রুমের ভিতর নিঃশব্দে সবার মাথা ঘুরছে, এই ছেলের নিয়ন্ত্রণের বাইরে এক অগ্নিগিরি আছে, আর তার নাম সেহেরান খান। রুমজোড়া নীরবতা। সেলিম খান চেয়ার ঠেলে উঠে দাঁড়ান, কণ্ঠ গম্ভীর, সেহেরান, এই বয়সেও তুমি এত অবিবেচক কেন? আমি জানতে চাই, তুমি কবে বড় হবে? সেহেরান গেম বন্ধ না করেই স্লাইড স্ল্যান্ট ভঙ্গিতে বলে, জন্ম থেকেই আমি বড় ছিলাম পাপা, আর তুমি বুঝতেই পারোনি। দেরি করে ফেলেছ। এক ঝলক দেখে নেয় ওর বন্ধুদের মুখ, তারা মুখ চেপে হাসছে। রুমজোড়া হঠাৎ দেখা দেয় থেমে যাওয়া নিঃশ্বাসের মতো স্তব্ধতা। সেলিম খান এবার চোখ তুলে গর্জে ওঠেন, শাট আপ সেহেরান। এটা কর্পোরেট মিটিং, তোমার কলেজ র্যাগিং না। সেহেরান তখন চেয়ারটা ঘুরিয়ে বলে, এক্স্যাক্টলি। আর সেই কারণেই তো আমি চুপ ছিলাম পাপা। তবে কেউ যদি আমার বউকে পার্টিতে টাচ করে, আমি তো আর কফি খেয়ে বসে থাকতে পারি না। ওর আঙ্কেল ঠান্ডা গলায় বলেন, ছেলেটার পরিবারও কর্পোরেট, তোমার মতোই প্রভাবশালী। ব্যাপারটা নিয়ে সিরিয়াস হওয়া দরকার আব্বু। সেহেরান হালকা হেসে এবার চোখ তুলে চ্যালেঞ্জের ভঙ্গিতে বলে, আঙ্কেল, প্রভাবশালী হতে চাইলেই কেউ প্রভাবশালী হয় না। অন্যের বউকে টাচ করে আর গর্ব করে বসে থাকলে। আমি শুধু কাল ওর হাত পা ভেঙেছি। বেশি বাড়াবাড়ি করলে ওর
ফিউচার জেনারেশনের চ্যানেল বন্ধ করে দেব। রুমের ভিতরে সবাই কেসে উঠে আর ওর বন্ধুরা হাসি চেপে রাখতে পারছে না। সেলিম খান এবার চেয়ার ধরে বসে পড়েন, মাথা নাড়েন। তোমার মুখে কি ভাষা? তোমার কাণ্ডে মিডিয়া আমাদের হাসির পাত্র বানিয়ে দিয়েছে। সেহেরান এবার একদম ঠান্ডা গলায় বলে, মিডিয়া ডাজেন্ট স্কেয়ার মি পাপা। আর আমি কে জানে না এই শহর? তারপর বন্ধুর দিকে তাকিয়ে বলে, মাসোহক বলতো ওদের ভুল ছিল নাকি আমার? মাসোহক একটু অভিনয় করে কাশে, তারপর বলে, অনেস্টলি ওরা ভাগ্যবান ছিল ওই ছেলের শুধু হাত পা ভেঙে গেছে। সেহেরান যদি আরেকটু খারাপ মুডে থাকত তাহলে অন্য কিছু হতো। রুমের ভিতরে সবাই হাসে, শুধু সেলিম খান মুখ গম্ভীর করে বলেন, তুমি যদি একটা বার সিরিয়াস হতে সেহেরান, এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ তো তোমার হাতেই। সেহেরান এবার শব্দ করে হেসে ওঠে, ভবিষ্যৎ তো আমার বউ। আমি তো ওকে নিয়েই যথেষ্ট ব্যস্ত থাকি, এই ইন্ডাস্ট্রি নিজের মতো চলবে। ডোন্ট ওরি পাপা। রুমজোড়ায় হাসি যেন কনফারেন্স টেবিল কাঁপিয়ে দেয়। কিন্তু সেলিম খানের চোখে জ্বলন্ত জ্বালা। এই ছেলের ভবিষ্যৎ যেমন জ্বলন্ত তেমনি অনিয়ন্ত্রিত। সেলিম খান এখনও রাগে টনটন করছেন, হাতের পাশে রাখা কফির কাপটা স্পর্শ করেননি। কিন্তু চারপাশে তার ছেলের বন্ধুরা মুখ চেপে হাসছে। সেহেরান হঠাৎ হাততালি দিয়ে বলে, জেন্টলমেন, আই থিঙ্ক উই আর ফরগেটিং সামথিং মোর ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় এখন আমাদের ফোকাস করা উচিত পরের মিটিংয়ে ডেনমার্ক থেকে যে ডেলিগেটস এসেছে। দে আর ওয়েটিং। তার কণ্ঠে স্বাভাবিক গাম্ভীর্য, কিন্তু চোখে সেই পুরনো শয়তানি আলো। সেলিম খান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, তোমার মাথায় এসব কবে ঢুকবে আমি জানি না। পরি যে কি করে তোমার সাথে মানিয়ে নেবে বুঝতে পারছি না। সেহেরান এবার ঘুরে তাকিয়ে বলে, পাপা, একদম রেসপেক্টফুলি বলছি, প্লিজ স্টপ ব্রিঙ্গিং আপ মাই ওয়াইফ এগেইন অ্যান্ড এগেইন। তুমি যখনই পরির কথা বলো আমি আর অফিস মুডে থাকতে পারি না। সেহেরান চোখ নামিয়ে হালকা হাসে, এই তো এখনো মনে হচ্ছে এখনই বাসায় ফিরে যাই, বউয়ের কাছে গিয়ে একটু প্রাইভেট টাইম কাটাই। রুমজুড়ে হাহাকারে চাপা কাশি। কে হাসে কে মুখ চেপে রাখে বুঝে ওঠা যায় না। সেলিম খান হতবাক হয়ে টিস্যু দিয়ে কপাল মুছেন। এই ছেলের কোনো লজ্জা শরম নেই। নির্লজ্জ বলেই এত নির্লজ্জ। রাহুল ফিসফিসিয়ে বলে, শ্যামলেস ম্যান, বাবার সামনে কিছু তো বুঝে কথা বল। সেহেরান হাঁটতে হাঁটতে ফিরে তাকিয়ে বলে, আই ডোন্ট কেয়ার ব্রো। নিজের বউয়ের কথা বলবো বলে কি লজ্জা পেতে হবে? আমি কি মেয়ে নাকি? আমি খুব কর্মঠ হাসবেন্ড, কখনো নিজেকে না খাইয়ে রাখি না। আর আমার বউ, শি দ্য রিজন আই সারভাইভ ডেডলাইন্স। মাসোহক চোখ গোল করে বলে, আমার তো আসলে পরীর জন্যই ভয় হয়। বেচারি এই শেমলেস রাক্ষসটাকে কিভাবে সামলায়? ঈশানী ফিসফিস করে বলে, গাইজ, হি নট আ হাসবেন্ড, হি অ্যান অবসেশন। লাইক লিটারেলি, হি সো ড্যাম ডেসপারেট। তানিশা চাপা গলায় বলে, আমি বাজি ধরে বলতে পারি এই ছেলেটা সারাদিন টাইম ম্যানেজমেন্ট করে শুধু ওর বউয়ের জন্য। সেলিম খান এবার চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে একমাত্র কথা বলেন, আমার ছেলেটা কোম্পানির সিইও না, চলন্ত ঝড় একটা। পেছনে মাসোহব কানে কানে বলে, তবে কথা একটাই আঙ্কেল, যতই বেয়ারা হোক ছেলেটা তার বউয়ের জন্য পাগল। এই একনিষ্ঠতাই তো আজকাল পাওয়া যায় না। এদিক থেকে আমরা নিশ্চিন্ত। সবাই হাসতে হাসতে কনফারেন্স রুম ছেড়ে বেরিয়ে যায়। আর এক কোণে দাঁড়িয়ে থাকে সেহেরান, এক হাতে কফির মগ, চোখে একই সাথে প্যাশন আর প্রতাপ। দুপুর 1:20, ডেনমার্ক টিমের সঙ্গে কনফারেন্স শেষ। সবার মুখে একটু ক্লান্তির ছাপ। তানিশা আর ঈশানী বেরিয়ে গেছে এক গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটে, আর কেবিনে বসে রইল 3 বন্ধু সেহেরান, রাহুল আর মাসোহুক। সেহেরান অফিসের কেবিনে বসে আছে, টেবিলে জমে উঠেছে লাঞ্চ। মেনুতে আছে গ্রিলড চিকেন ডিশ, পেনে আরাবিয়াতা, মাটন রেজালা এবং গরম বেবি নান, মিন্ট কিউকাম্বার কুলার।
কিন্তু সেহেরান একেবারে বিমর্ষ মুখে বসে আছে। বন্ধুরা খাচ্ছে, খোশগল্পে ব্যস্ত, তবু তার মন যেন উড়ে গেছে কারো রন্ধ্রে রন্ধ্রে। রাহুল বেশ চিন্তিত হয়ে বলে, কি রে, খাচ্ছিস না? বউয়ের হাতের রান্না মিস করছিস বুঝি? সেহেরান হঠাৎ চেয়ার ছেড়ে একটু হেলে বসে হঠাৎই গম্ভীর হয়ে গেল। কপালে আঙুল দিয়ে ঘষতে ঘষতে বলল, দিলি তো মুড়োটাই চেঞ্জ করে। তারপর একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, এখন কি করি বল? আমার তো এখন বউ চাই। তোদের বোন আমার সঙ্গে এটা কি করল? রাহুল বলল, কেন, পরি কি করল আবার? সেহেরান এবার বেশ সিরিয়াস হয়ে বলে, আমি তো এমনিতেই মাসুম লোক, আর আমার চরিত্রে কিনা পরি দাগ লাগিয়ে দিল। ইস, এই যে দিন নেই রাত নেই, আমার যে কি পরিমাণ ক্যালোরি লস হয়, তোদের কোনো ধারণা আছে? শরীরে যে কতখানি শক্তি খরচ হয় তা তো শুধু আমিই জানি। কথাগুলো বলে সে ঠোঁট কামড়ে হেসে ফেলে। মাসোহক আর রাহুল একসঙ্গে অবাক হয়ে বলে ওঠে, কি বলিস রে তুই? তুই কখনো টায়ার্ড হোস না? সেহেরান এবার ঠোঁট বেঁকিয়ে একটু হেসে বলে, বউকে আদর করতে গিয়ে কেউ ক্লান্ত হয় নাকি? আমি কি তোদের মতো কাপুরুষ? আমি হলাম সুপুরুষ। কখনো উপোস থাকি না, আর না বউকে আদর করতে আমি কখনো কার্পণ্য করি। বরং এর উল্টো, ওর কাছে গেলেই তো আমার এনার্জি অটোমেটিক লোড হয়ে যায়, এক্কেবারে ওয়্যারলেস পাওয়ার ব্যাংকের মতো। রাহুল এক গাল হেসে বলে, তোর বউ তো এখনো ছোট, একটু রেহাই দে ইয়ার। সেহেরান এবার গ্লাসে পানি চুমুক দিয়ে টেবিলে গ্লাস রেখে হালকা ভ্রু কুঁচকে বলে, ছোট ছিল, এখন আমার সাথে থাকতে থাকতে বড় হয়ে যাবে। চারপাশে নিস্তব্ধতা। ওরা তাকিয়ে থাকে, যেন শ্বাস বন্ধ হয়ে গেছে ওদের। সেহেরান মুখে একটা শান্ত হালকা হাসি টেনে যোগ করে, আরে রিল্যাক্স, মানসিকভাবে বলছি ও বড় হয়ে যাবে। তোরা সবকিছুতেই এত উল্টাপাল্টা চিন্তা করিস কেন? ভালো হয়ে যা রাহুল। মাসোহক দুই হাত তুলে বলে, প্র্যাকটিক্যাল করে দেখাবি তুই, আর আমরা ভাবলেই দোষ। সেলফিশ ম্যান ইউ আর। সেহেরান এবার গম্ভীর মুখে বলে, ইস, আই অ্যাম। বউয়ের বেলায় আমি অতিস্বার্থপর, বিকজ শি জ মাইন। আর নিচু গলায়, যেন নিজের মনেই বলে, অনলি মাইন। রাহুল অবাক হয়ে বলে, সিরিয়াসলি? সেহেরান এবার দুহাত ছড়িয়ে বলে, ইয়েস, আমি তোদের মতো টাইমপাস প্রেমিক না, আমি বউয়ের প্রতি দায়িত্বশীল স্বামী। বউ চাইলে আদর, আর না চাইলেও জোর করে আদর, বিকজ আই নো হোয়াট স বেস্ট ফর হার। রাহুল এবার কপালে হাত দিয়ে বলে, তুই কি আসলে মানুষ, নাকি ওয়াকিং PG-18+? সেহেরান রিল্যাক্স মুডে বলে, তোদের লাইফে ওয়াইফাই কানেকশন খারাপ বুঝলি, কিন্তু আমার বউই আমার নেটওয়ার্ক। তোরা প্ল্যান করে রোম্যান্স করিস, আর আমি হঠাৎ হঠাৎ ডেডলি রোম্যান্স চালাই। আমার বউ, আমার নিয়ম। বাকিটা গুগলেও পাওয়া যাবে না। রাহুল চামচে ভাত তুলে বলল, শোন, তুই লাঞ্চে হাতি দিলি না এখনো? শরীর খারাপ নাকি আজ? সেহেরান মাথার পিছনে হাত দিয়ে হেলে পড়ল সোফায়। চোখে অদ্ভুত উদাসী ভাব। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, খাবারে স্বাদ পাই না, পরীর গন্ধটা মিস করছি। মাসোহক ফোঁস করে উঠে বলল, তোরে কে কি বলছে সেদিকে খেয়াল নেই। তুই আসলে সিরিয়াসলি পরী অ্যাডিক্ট হয়ে গেছিস। সেহেরান হেসে উঠে বসে, তুই বলছিস অ্যাডিক্ট? আমি বলি, তুই তো জানিস না, আমি এখন পরী ছাড়া ঘুমোতেই পারি না। রাহুল খাওয়া থামিয়ে ফেলে, তুই তোর ঘরকন্যা চালাস নাকি 5 স্টার হানিমুন? সেহেরান মুচকি হেসে বলে, বিয়ের পর মানেই তো হানিমুন ভাই, বউকে দেখলেই শরীরের পেশি অ্যাক্টিভ হয়। ওরা একসাথে হেসে ওঠে। সেহেরান তখন ঠান্ডা স্বরে বাইরের দিকে তাকিয়ে বলে, সন্ধ্যাবেলা বউকে নিতে যাব। ও আমার ওষুধ, আমার এক্সট্রা চার্জার, আমার ব্লাড প্রেশার কন্ট্রোলার। টুনাইট, আই থিঙ্ক, ইট গনা বি আ লং, লাভলি নাইট। ওদের কথার মাঝেই হঠাৎ সেহেরানের ফোন বেজে ওঠে, পরি কলিং, ফোনের ডিসপ্লেতে সেই নাম। সেহেরান ফোনটা এক ঝলক দেখে ঠোঁট কামড়ে হেসে ফেলে।
মাসুহুক চমকে ওঠে। কি রে? পরীর ফোন? সেহেরান হালকা ঘাড় ঘুরিয়ে বলে। হুম, বুঝতেই পারছিস আমি প্রেমে না পড়লেও বউ আমার ঠিকই পড়েছে, মিস করছে আমায়। দেখ বাড়িতে যেতে না যেতেই ফোন অন করেছে। রাহুল মুচকি হেসে। তোর আত্মবিশ্বাস দেখে ঈর্ষা হয় রে। সেহেরান চোখ টিপে ফোন ধরে সবার সামনেই। ওয়াইফি, মিস করছিস বুঝি? আমিও করছি। একদম হার্টের ডান দিকটায় খালি খালি লাগছে। ফোনের এপাশে পড়ি। পরি ওর আম্মুর পাশে বসে আছে, কিন্তু মুখটা শক্ত। সেহেরানের অভিনয়ের গন্ধ এতটাই প্রবল যে রাগ চেপে রাখতে পারছে না। ও ফিসফিসিয়ে বলে, আম্মু আপনাকে লাঞ্চে ডেকেছেন, আসতে বলেছেন। সেহেরান এক হাত পকেটে রেখে সবার সামনে কনফিডেন্ট ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। উফ, সরি জান, এই মুহূর্তে একটু বিজি, আজ অনেক বড় প্ল্যানিং চলছে জানিসই তো। রাতেই তোকে নিতে আসব। আর ডিনার? সেটা তো আমার বউয়ের কাজ। তুই তো আছিস। পরি ধীরে বলে। মানে? তোর আম্মুকে বল তার মেয়ের জামাই শুধু খাবার নয়, মেয়েকে খেয়েই সন্তুষ্ট থাকে। তাই আমার জন্য আলাদা মেনু রান্না করার দরকার নেই, বরং তোকে খাইয়ে একটু স্বাস্থ্য ভালো করে দিক। গায়ে তো কিছুই নেই তোর, একদম হাড্ডির খাঁচা। যখনই বুকে থাকিস আমি তো কষ্টে থাকি, মনে হয় হাড়কে জড়িয়ে ধরলাম। আমি কিন্তু কোনো স্যাক্রিফাইস করব না। ফিগার মেইনটেইন করার নামে আদর ছিনিয়ে নেওয়ার ফন্দি ভালোই রপ্ত করেছিস। ফোনের এপাশে পরি থমকে যায়। তারপর ওর চোখ লাল হয়ে ওঠে, মুখ শক্ত, ঠোঁট কাঁপে। ও মায়ের সামনে থেকে পাশের ঘরে এসে ফিসফিসিয়ে কিন্তু রাগে গলা চেপে বলে, আপনি জানেন আপনি ঠিক কতটা খারাপ? আমাকে শুধুই শরীর দিয়ে মাপেন। আমি আপনার বউ না, একটা প্রাইভেট প্রপার্টি হয়ে গেছি আপনার কাছে। সেহেরান কিছু বলতে যাবে, তার আগেই পরি গলা শক্ত করে বলে, আপনার কাছে কি আমি শুধু ক্যালোরিস বার্ন করার মেশিন? আপনি কিচ্ছু বুঝেন না। আমার ব্যথা বুঝেন না, আমার অভিমান বোঝেন না, আপনি শুধু আপনার কথা ভাবেন। একটা মুহূর্ত চুপ থেকে পরীর কণ্ঠ কাঁপে কিন্তু আত্মসম্মান ভরপুর। আমি কষ্টে আছি সেহেরান। আপনি হয়তো আপনার পুরুষতত্ত্ব প্রমাণ করাই ব্যস্ত থাকেন, কিন্তু ভালোবাসেন না। কারণ ভালোবাসলে কেউ এমনটা করে না। তারপর ঠাস করে কল কেটে দেয়। এদিকে সেহেরান ফোনের দিকে তাকিয়ে চুপ থাকে। সে রাগ করলেও কিছু ভাঙেও না, শুধু ধীরে ধীরে কান থেকে ফোন রেখে ফিসফিসিয়ে বলে, হুমম, এই অভিমানী শরীরটাই আজ রাতে আমার বুকের ওপর শুয়ে কাঁদবে। আই প্রমিস।